অসুবিধাটা কি সেটা আগে আপনাকে জানতে হবে। এদের মেইন প্রবলেমটা হচ্ছে প্রথমত ল্যাক অফ কনফিডেন্স, সেকেন্ড হচ্ছে ইন্টারভিউ টেবিলে অনেক সময় রিজেকশন, থার্ড হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ডেডলক, ফোর্থ হচ্ছে নিজের উপরে একটা সবসময় ফ্রাস্ট্রেশন, যেটা থেকে একটা মেন্টাল রোগ হয়ে যায়। রাজকুমার রাওকে নিয়ে সেই নাকি চীন বাড়িয়েছে। এবার আমরা এটাও দেখেছি, দুটো ছবি পাশাপাশি দেখেছি, রাজকুমার রাওয়ের চীনটা এইটুকুনি ছিল, এখন এতটা বড় দেখাচ্ছে। এইটুকুনি থেকে এতটা, এই যে গ্যাপটা, এইটা আপনারা বাড়ান কি করে? আমরা বাইরে থেকে কাটি না, ঠোঁটটাকে উঠিয়ে নেওয়ার পরে দেখবে ভেতরে একটা কমিশিয়ন রয়েছে, সেখানে কিছু মাইক্রো হোল করা হয় যেগুলো তোমরা দেখতেই পারবে না, এবং সেটা করলে কোনো ব্যথাই লাগে না। আর নাকের ক্ষেত্রে কি হয়? রাইনোপ্লাস্টি এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা প্রথমেই তাকে বলি, কারোর যদি নাক মোটামুটি ধরো তোমার মতো বা আমার মতো থাকে, ডোন্ট গো ফর রাইনোপ্লাস্টি। যদি একেবারে নাকটা বসানো থাকে সেক্ষেত্রে যাওয়া হবে ভেতর থেকে, বাইরে থেকে কিছু নয়। মানে নাকের এই হোল থেকে, এই যে এখান থেকে, এই হোলের ভেতর থেকে কান, আচ্ছা, যাতে দেখা না যায়। এই যে এখান থেকে যাতে দেখা না, যাতে দেখা না যায়। একটা জিনিস আমি দেখেছি যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সার্জারির ক্ষেত্রে ফেল হয়, সেটা হচ্ছে লিপ। এক একজনের সেই লিপগুলো এরকম ফুলে ফুলে যায়। প্লাস্টিক সার্জারির কথা শুনেছেন? আজকে আমরা সেই নিয়ে কথা বলবো। ঠিক প্লাস্টিক সার্জারি নয়, কসমেটিক প্লাস্টিক সার্জারি নিয়ে। মানে কিভাবে আপনি আপনার নাকটাকে একটু সরু করবেন বা একটু মোটা করবেন, কিভাবে আপনার গালটাকে একটু সুন্দর করবেন, কিভাবে আপনি আপনার স্কিন কালার ব্রাইট করবেন, কিভাবে চিনটাকে একটু বাড়াবেন বা কমাবেন। আপনার দাঁতে যদি কোনো প্রবলেম থাকে, প্রবলেম বলতে আপনার দাঁত উঁচু বা এরকম সামথিং, সেক্ষেত্রেও আপনি এই সার্জারির মাধ্যমে ঠিক করিয়ে নিতে পারবেন, তা আবার ব্লাডলেস। আপনার দাঁত যদি আপনি ঠিকঠাক পজিশানে করিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ফেসিয়াল স্ট্রাকচার পাল্টে যেতে পারে। আজকের পডকাস্ট এই সব কিছু ঘিরে। আশা করছি এরকম ইন্টারেস্টিং টপিক আগে বাংলায় হয়নি। তো চলুন আজকের পডকাস্ট শুরু করা যাক। আজকে আমাদের সাথে আছে ডক্টর অনির্বাণ সেনগুপ্ত, কসমেটিক অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন। ডক্টর অনির্বাণ সেনগুপ্ত কাছ থেকে একদম ডিটেলে জানি অন ইউটিএস। বাংলায় মনে হয় এরকম প্রথম পডকাস্ট হচ্ছে যেটা কসমেটিক সার্জারির ওপর। সবার একটা ধারণা থাকে নিজের নাকটা একটু ঠিক করবে, নিজের দাঁতটা একটু ঠিক করবে, মুখটা একটু ঠিক করবে, করে ফেসটাকে চেঞ্জ করবে। আর এখন এটা কলকাতায় সম্ভব। এখন কি সম্ভব, মানে এখন আমি বলছি কারণ আমাদের পডকাস্টটা এখন বেরোচ্ছে, বাট এটা সম্ভব হয়ে আসছে অনেক বছর ধরেই, হয়তো অনেকেই জানে না। ওকে, আমার যখন আপনার সাথে দেখা হয়েছিল খুবই ভালো লেগেছিল। আমি আবার বলি, যেভাবে আপনি এক্সপ্লেন করছিলেন জিনিসগুলোকে। ওকে, আজকে দর্শকরাও শুনবে, আর হয়তো এটা প্রথমবার বাংলায় কোনো পডকাস্ট হচ্ছে এই বিষয়ের ওপর। কেমন আছেন? খুব ভালো আছি। প্রথমেই আমি তোমাকে সরি বলে নিচ্ছি, কারণ আমার আসতে একটু দেরি হয়ে গেল। একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তুমি তো জানো যে বিধাননগর পুলিশ কমিশনারেট, ওখানে যারা আছেন আমার বন্ধুরা, আইপিএস দাদারা বা অফিসাররা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটাকে আমাকে খুব ট্রাস্ট করে আর কি। তার জন্য আমি থ্যাঙ্কফুল তাদের কাছে। মানে ধরো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কোনো মুখের হাড়, বেশি তো সব থেকে ক্ষতিগ্রস্ত হয়তো হচ্ছে মুখ। হ্যাঁ, আর সেটাকে আমরা যেভাবে করি এক্স্যাক্টলি আগের জায়গাটা ফিরিয়ে দেওয়া যায়। এবং সেটা যে আমি মুখে বলছি তা না, এটা কিন্তু এভিডেন্স রয়েছে। আমি একটা মুখে বলে দিলাম স্টেটমেন্ট, তার কোনো এখন কিন্তু সারা ওয়ার্ল্ডে, মানে তুমি ওয়ার্ল্ডে যতগুলো যে মানে ফেমাস পডকাস্টগুলো দেখবে বা সবাই কিন্তু এভিডেন্স, মানে আমাদের শ্রদ্ধেয় যারা দর্শক আছেন, যারা আমার প্রিয় দর্শক আছেন, তোমরা আছো যারা, তারা যে তোমরা যেটা করছো, why you are satisfied, why you are getting the satisfied, because this statement or this subject totally a evidence based রেজাল্ট ওরিয়েন্টেড প্র্যাকটিস। ধরো আমি একটা বললাম যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মুখ ক্ষতবিক্ষত হয়ে গেল, তারপরে সেটা আবার ঠিক হয়ে গেল। এবার অপারেশন থিয়েটারেও তো দর্শকরা ঢুকতে পারছেন না, তো কিভাবে এটা, সেটাতে একটা আছে আমাকে যদি ফেসবুক ফলো করা যায় বা তোমরা যারা আছো সেটা। আরেকটা হচ্ছে আমি তোমাদেরকে একটু বলছি, সেটা হচ্ছে এটা কিন্তু বিধাননগর কমিশনারেটের একদম সার্টিফাইড, যে কি অবস্থা ছিল পেশেন্টদের, কিভাবে হয়েছে। আর পেশেন্টদের নিজস্ব যদি ফিডব্যাক কেউ দেখতে চান, সেক্ষেত্রে হচ্ছে ইউটিউবে অজস্র পেশেন্টের, মানে কয়েক হাজার পেশেন্টের তুমি দেখেছো, এটা হচ্ছে রয়েছে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা হচ্ছে আজকে যেটা ছিল খুব ক্রিটিক্যাল, মানে মেলার বোন, মানে আমাদের যে এই অংশটার যেটা,
সেটা পুরো ভেঙে ভেতরে ঢুকে গেছিলো আর কি। আমি তখন তুমি আমাকে ফোন করলে, আমি বললাম জাস্ট আমি একটা ম্যানেজ করে আসছি। হ্যাঁ, তো আমি তারপরে করে মানে মোটামুটি ফ্লাই করে চলে আসলাম আর কি, বিকজ শান্তদ্বীপের ডাকে হ্যাঁ, সেটা তো একটা মানে আমার কাছে খুব প্রেশাস ব্যাপার। কারণ শান্তদ্বীপ যেগুলো করে আমি শুনেছি আমার বন্ধু মহলের কাছ থেকে, বা যেটা দেখেছি, খুব পারফেকশন নিয়ে করে এবং এভিডেন্সের ভিত্তিতেই করে। কারণ তোমার কাছ থেকে আমি যে কোশ্চেনগুলো এর আগে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল টিভি চ্যানেল, তুমি জানো যে আমি মাঝে মধ্যেই অ্যাব্রডে যাই আর কি, সেখানকারও মিডিয়ার লোকরা, কিন্তু আমি দেখেছি তোমার মধ্যে কতগুলো কোয়ালিটি যেগুলো হচ্ছে তুমি একদম ভেতরে ঢুকে যাও, ভেতরে ঢুকে জিনিসটাকে বার করে আনো। সে আমি যতই মানে ঢেকে রাখার চেষ্টা করি কি না, কিন্তু তুমি একদম ভেতরে ঢুকে প্রশ্নবাণে জর্জরিত করে তোমার যারা মানে ফলোয়ার এবং তোমার যারা ফ্রেন্ড, তোমার যারা সার্কেল, তোমার যারা পডকাস্টটা দেখছে বিভিন্ন দূর থেকে, দুবাই থেকে, আরব থেকে, বাংলাদেশ থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের কাছে সত্য ঘটনাটাকে পৌঁছে দেওয়ার জন্য। কারণ আমার মনে হয় যে আমি যদি ডিপ না ঢুকি কোনো বিষয়ের ওপর, তাহলে আসল জিনিসটা বেরিয়ে আসবে না। আমি ওপর যেগুলো জানবো সেগুলো আমি ইউটিউবেও সেই ইনফরমেশান অন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর বা যে কোনো বিষয়ে দিয়ে আছে, যে কী খাবো কী না খাবো এগুলো জানবো। কিন্তু এর ফলে বডিতে কী কী চেঞ্জেস হচ্ছে, এর ফলে এই যে হাড়টা ভাঙছে তার কোনো মানে আপনি হয়তো ইউটিউবে বলে দিয়েছেন এটা ভাঙছে, কিন্তু ঠিক করা যায়, কিন্তু হ্যাঁ সেটা কিভাবে ঠিক করা যায়, বা এই যে ঠিক করলেন তার ফলে ভবিষ্যতে আবার ঢুকে যাবে না, তো এগুলো জানাটা খুব দরকার। একদম তাই, একদমই তাই। তো আপনি আজকের আমি টপিক নিয়ে বলি যে মানে আপনি বললেন আপনি কসমেটিক সার্জারি করেন, আর একটা হয় প্লাস্টিক সার্জারি, যেটা আমরা সবাই জানে, মানে সবাই ভাবে যে ফেসে চেঞ্জ করছি মানে প্লাস্টিক সার্জারি করেছি, কিন্তু আপনি আমাকে বলেছিলেন ওটা প্লাস্টিক সার্জারি নয়, ওর আন্ডারে কসমেটিক সার্জারি, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি। তো এই দুটোর মানে প্লাস্টিক সার্জারি আর কসমেটিক সার্জারির মধ্যে ডিফারেন্সটা কোথায় বলছি, সেটা হচ্ছে যে একদম আমি ডেফিনেশন বলছি না, একটা কসমেটিক সার্জারিরও ডেফিনেশন আছে, একটা প্লাস্টিক সার্জারিরও ডেফিনেশন আছে, আর একটা ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির ডেফিনেশন আছে। তা আমার তো এখানে ডেফিনেশন বলে লাভ নেই, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে তেমনভাবে প্রথমেই আমি এটার ইন্ট্রোডাকশানে যেটা বলছি, যে কোনো ট্রিটমেন্টেই আমি আপনাকে আবারও বলছি এবং ফার্মলি দৃঢ়ভাবে তোমাদেরকে বলছি, যে কোনো ট্রিটমেন্টেই যখন কোনো বন্ধু বান্ধবকে যাবে, অ্যাডভার্টাইজমেন্ট দেখে যাবে না। ডাক্তারিতে অ্যাডভার্টাইজমেন্টটা হয় না, ডাক্তারিতে হয় না। সবসময় কিসের উপর ভিত্তি করবে? প্রমাণের উপর, এভিডেন্সের উপর। তাই জন্য এখন যারা হচ্ছে যেমন নিগেল হান্ট, ডক্টর নিগেল হান্ট, ওনার অস্ট্রেলিয়াতেও সেন্টার আছে, ইউএসএতেও, ওনার বই পড়ে আমরা দেখেছি, মানে অর্থোগনাটিক সার্জারি। উনি কিন্তু তখন থেকেই রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড এভিডেন্স বেসড প্র্যাকটিস, যেটা মানে মানুষ নাহলে বিশ্বাস করবে কি করে, সাবজেক্টটা নতুন। আমরা শুনে আসছি প্লাস্টিক সার্জারি, যেটা হচ্ছে পুড়ে গেলে সেটা একটা বার্নের একটা সাবজেক্ট আছে, সেখান থেকে স্কিন গ্রাফটিং করা হয়, আগে ইনফেকশনটা কমিয়ে সেটা করা হয়। আমরা দেখেছি প্লাস্টিক সার্জারিতে কারেকশন অফ দ্য ফেস করা হয়, কসমেটিক সার্জারিতে আরও এনহ্যান্সমেন্ট করা হয়, বিউটিফিকেশন এনহ্যান্সমেন্ট করা হয়। কিন্তু এগুলোর ক্রিম অফ দ্য ক্রপ হচ্ছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি। সাপোজ ধরো একজন কোনো মহিলার, তিনি হচ্ছেন মডেলিং করেন, তিনি তার ব্রেস্টটাকে আরও সাইজে বাড়াতে চান বা কমাতে চান, বা উনি দেহের অন্য কোনো পার্টকে এটা হচ্ছে করতে চান, তো সেটা আবৃত পার্ট মানে ঢাকা থাকে বা কিছুটা এক্সপোজ থাকে, যখন উনি আমাদেরকে ক্যামেরায়, যখন উনি ওনার পারফর্ম করেন, ওনার ডিউটিটা যখন পারফর্ম করেন ওনার প্রফেশনাল কারণে। কিন্তু ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে তোমার মুখটা তো সবসময় এক্সপোজ থাকছে, ফলে এখানে কাজ করা কিন্তু রিয়েলি চ্যালেঞ্জ। কারণ এটা ক্রিম অফ দ্য ক্রপস, মানে এটা সেরা সাবজেক্ট। আমি কেন বললাম, এখানে কিন্তু পুরো অঙ্কের ব্যাপার। ওই অঙ্কটা যদি একটু ভুল হয়ে যায় কখনো, তখন কিন্তু মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই জন্য একটা সার্জারি করার আগে আমাদের অনেক কিছু হিসেব নিকেশ করে, অনেক তার হচ্ছে অ্যানালাইসিস আছে, যেমন ফটো অ্যানালাইসিস, সেফালোমেট্রিক অ্যানালাইসিস, একটা সফটওয়্যার আছে, সেখানে ছবিটাকে ফেললে এখন তার মুখটা আমি যেমন একটা দেখাচ্ছি, রঞ্জিত সরকার কৃষ্ণনগর, এর মুখটা এরকম ছিল, এরকম হয়েছে। এদের অসুবিধাটা কি সেটা আগে আপনাকে জানতে হবে। এদের মেইন প্রবলেমটা হচ্ছে প্রথমত ল্যাক অফ কনফিডেন্স। আচ্ছা,
ফার্স্ট যেটা আসছে ল্যাকিং অফ কনফিডেন্স, সেকেন্ড হচ্ছে ইন্টারভিউ টেবিলে অনেক সময় রিজেকশন, থার্ড হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ডেডলক, ফোর্থ হচ্ছে নিজের উপরে একটা সবসময় ফ্রাস্ট্রেশন, যেটা থেকে একটা মেন্টাল রোগ হয়ে যায়। আমাদের কাছে যখন প্রথমে আসে পেশেন্ট, প্রথমেই তারা খুব নিজেদের উপরে হয়ে যায়, মানে কি বলবো ওটাকে ভালো বাংলা ভাষায় বলতে গেলে, যে নিজেদের উপর ধৈর্য রাখতে পারে না। আমাদের বলে ডাক্তারবাবু কালকেই অপারেশন করব, আমি আপনাকে ফিস দিয়ে দিচ্ছি, কালকেই করে দিন, পরশু দিনই করে দিন। তখন আমাদের একটা টিম কাজ করে। আমি কিন্তু জাস্ট মেসির মতো গোলটা দিই, এটা কিন্তু গোলকিপার থেকে পাস হয় ব্যাকে, তারপরে মিডফিল্ডে, তারপরে সেন্ট্রাল মিডফিল্ডে, তারপরে উইংসে, তারপরে হচ্ছে সেন্ট্রাল উইংসে দেওয়ার পর আমি গোলটা দিই। তার আগে কিন্তু একটা টোটাল টিম কাজ করে। কি কি কাজ? ফার্স্ট হচ্ছে পেশেন্টের কাউন্সেলিং, যে আপনি কি চাইছেন, কেন এসছেন, আপনার মুখে ঠিক কি অসুবিধা, মেইন চিপ কমপ্লেন, মানে ধরো কারুর মুখে অনেকগুলো প্রবলেম আছে। এটাকে আরেকটা আমি অ্যাড করছি, প্রফেসর ডক্টর শৈলেন ভট্টাচার্যের একটা ওয়ার্ড, সেটা হচ্ছে নিড বেসড, মানে মানুষ কি চাইছে। কারণ আমার নিরিখে যদি তারা ছেড়ে দেয় যে এই জিনিসগুলো ডিফর্মিটি ঠিক করা, সেক্ষেত্রে তো প্রচুর আমাকে কাজ করতে হবে, তার একটা খরচ আছে, কিন্তু ও কিভাবে স্যাটিসফাইড হবে, এবং সেটা বিজ্ঞানের মাপকাঠি মেনে। ধরো দেখা গেল তার চোয়ালটা উঁচু আছে, নাকটা একটু থ্যাবড়া আছে, বেশি না অল্প থ্যাবড়া আছে, মালার বোন একটু উঁচু আছে, ঠোঁটটা কম আছে। আমি দেখলাম ওপরের চোয়ালটাই যদি আমরা সুন্দরভাবে মাপঝোপ করে ভেতরে ঢুকিয়ে দিই, তাহলেই ঠিক হয়ে যাচ্ছে, অনেকটাই আগের থেকে দেখতে ভালো লাগছে। তা ওই ছবিটা আগে দেখানো হলে, মানে আমি এটা ক্লিয়ার হলো তো? একটা জিনিস এখান থেকে হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করে নেয়। আপনি বললেন যে এই জায়গাটা সেট করে সবকিছু আগে থেকে ছবি দেখান, এটা কিভাবে? আগে কি আপনি ছবি তোলেন পেশেন্টের? ধরুন আমি গেছি, ক্লিয়ার, আমি এবার কোশ্চেনটা ক্লিয়ার। ফার্স্ট হচ্ছে দেখো, একজনের ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যে ধরো কোনো একটা জায়গায় অনেকগুলো জিনিস রয়েছে। ধরো সাপোজ আমাদের কোনো বৌদি শাড়ি কিনতে গেছেন, অনেকগুলো শাড়ি রয়েছে, এবার তার অতগুলো শাড়ি নেওয়ার কোনো অবস্থা নেই, সামর্থ্য নেই, ইচ্ছা নেই, তাহলে তার কোন শাড়িটা বেশি ভাল লাগছে সেটা তো তিনি নেবেন। ঠিক এটাও অনেকটা ওরকম, মানে অনেকগুলো ডিফর্মিটি আছে, তার মধ্যে মেইন ডিফর্মিটি কোনটা আর অন্যগুলো নেগলিজেবল কিনা, এর অর্থটাকে নেগলেক্ট কর, এটা তো পুরোটাই মানসিকতা, পুরোটাই তো হচ্ছে মন এবং মননশীলতা উপরে। আমি মনে করছি যে কারুর চোয়ালটা উঁচু, আবার অন্য একজন মনে করছে না বেশি উঁচু নয়, চলবে মানে কিসে চলবে? সাপোজ কারুর নাকটা প্রচণ্ড টিকালো, সেই নিরিখে যদি তুমি দেখতে চাও, সেক্ষেত্রে কিন্তু তুমি ব্যাপারটাকে এগোতে পারবে না। কিন্তু তুমি যদি বলো যে না, নাকটা যেটা আছে সেটা চলবে, এর থেকে আরেকটু বেটার, এই বেটার বেস্টের কোনো শেষ নেই। যদি একমাত্র ডিফর্মিটি থাকে, আমি কি বলছি, যদি ডিফর্মড মানে বিকৃতি, মানে যেটা চোখে লাগছে, আমার কথাটা বোঝা গেল, যেটা প্রচণ্ড বিকৃতি, সিগনিফিকেন্ট, চোখে লাগছে, সেইটুকুই শুধু পরিবর্তন করা উচিত। দ্যাট ইজ কল্ড দ্য ইনিশিয়েশন অফ ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি। মানে ব্রেস ইউজ করে 5 বছর, যেখানে কোনো ট্রিটমেন্ট টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এখন প্রচুর অ্যাডভান্স হয়ে গেছে। এখন অনেকগুলো কোম্পানিও এসছে ভারতবর্ষে, যে যারা ইনভিজিবল রিলাইনার সেগুলো সব দিয়ে দিচ্ছে, এবং সেগুলো বাড়িতে বসেই করছে। আমি জানি না সেগুলোতে কি রেজাল্ট হচ্ছে কি হচ্ছে না, বাট একটা জিনিস হলপ করে বলা যায় যে আমাদের কাছে ইউটিউবের এভিডেন্স, এক্সরে, এগুলো যা আছে, সেই যে ছবিগুলো আমি দেখালাম, সেই ছবিগুলো থেকে বলা যায় যে ধরো এরা প্রত্যেকেই কিন্তু অন্য জায়গা থেকে আগে ব্রেস ইউজ করে এসছিল, ক্লিপ ইউজ করে এসছিল। যেমন আমি একটা এক্সাম্পল এক্ষুনি দিতে পারি, এখন কলকাতায় আছে পি রামান্না রেড্ডির মেয়ে, হায়দ্রাবাদের, উনি একজন বিখ্যাত পার্সোনালিটি, পোখালা লক্ষ্মী দেবী। ওনার নাম হচ্ছে পোখালা লক্ষ্মী দেবী, বয়স হচ্ছে 30 বছর। আগে অন্য জায়গা থেকে উনি ক্লিপ বা ব্রেস ইউজ করেছিলেন, 4টে দাঁত ওনার উঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে মুখে প্রচণ্ড গন্ধ, তুমি বুঝতেই পারছো একটা যদি ভেতরে যদি থাকে, উনি যা
এটা কিন্তু আমি স্টেট করছি না, ওনার যা এভিডেন্স আছে সেই এভিডেন্সগুলো আমি তোমাদের এখানে উপস্থাপন করছি। হওয়ার পরে আমরা প্রথমে দেখলাম, এক্স রে করলাম। এক্স রে করে যেটা দেখলাম, খুব আনফর্চুনেটলি যে দাঁতটা তোলাও হয়েছিল প্রিমোলার, ফার্স্ট প্রিমোলার অন্য জায়গা থেকে, তার একটা রুটও সেখানে পড়ে রয়েছে। আগে আমরা ইনফেকশনগুলো সমস্ত ঠিক করলাম লেটেস্ট ডিভাইসের সাহায্যে। করার পরে আমরা আগে তাকে প্ল্যানিং দিলাম। প্রত্যেকটা কিন্তু কোনো সারপ্রাইজ নয়, পেশেন্ট এসে বললো আমাকে এক্ষুনি সার্জারি করে দিন, টাকা দিল আর কাজ হয়ে গেল, তা কিন্তু নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পেশেন্টের ভালো করা। পেশেন্টের আগে সায়েন্টিফিকভাবে ব্যাপারটাকে, পেশেন্টের ইমোশনটাকে আমরা কিন্তু চেপে রাখি। প্রথম হচ্ছে কাউন্সেলিং, যে দেখুন আপনার এই অবস্থা আছে, আপনিই বলেছেন আপনার, ধরো তার মুখে হচ্ছে 6টা ত্রুটি। কী ত্রুটি? হ্যাঁ, ত্রুটিগুলো যদি সবগুলোই সিগনিফিক্যান্ট হয় সেটা অন্য ব্যাপার। 6টা ত্রুটির মধ্যে চিনটা তার পছন্দ নয়, ঠোঁটটা পছন্দ নয়, সত্যিই চোয়ালটা উঁচু, মেলার প্রমিনেন্সটা পছন্দ নয় আর সত্যি উঁচু, দুটোর মধ্যে কিন্তু হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। আমরা কিন্তু এখানে ব্যবসা করতে বসিনি ভাই, আমরা যেটা করছি সেটা হচ্ছে রিসার্চ কাম, এখানে যাতে পেশেন্টের উপকার হয়। অন্তত যে লোকটা এখন যে লাইফস্টাইল মেনটেন করছে, এখন যদি তার স্যালারি হয়, এটা কোনো গ্যারান্টি দিচ্ছি না, এটা স্বাভাবিকভাবেই, এটা তো তুমি শান্তদীপ জানোই যে ধরো এখন তার লাইফস্টাইল আছে উঁচু চোয়াল নিয়ে যা, হ্যাঁ, সে যদি এখন 25,000 টাকা মাইনে পেয়ে থাকে, আমার কাছে আসছে কেন? আমি যদি তাকে উপকার করতে পারি, তাহলে তো আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। তার লাইফস্টাইলটাকে, তার যেটা সেলফ কনফিডেন্স, সেটাকে আমরা কিন্তু ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির সাহায্যে সেটাকে আমরা এনহ্যান্স করি এমন একটা মাত্রায় যেখানে কিন্তু সে অবাক হয়ে যায় মাঝে মধ্যে। তুমি দেখবে অনেক আমার যেটাই, যখন ইউএসএতে ছিলাম তখন ভার্জিনিয়া আইল্যান্ড থেকে আমার যেটা ইউএসএ রিসার্চ ম্যাক্সিলোফেসিয়াল তখন হয়েছিল। আমি বেশি এই চ্যানেলগুলো ঘাটাঘাটিও করি না, তুমি আমাকে একটা নতুন আলোর পথ দেখালে যে অনির্বাণদা এটা তুমি করো, কারণ অনেক লোক জানতে পারবে, প্লাস তুমি কিছু কেসপত্র দেখেছো, আমার কেস স্টাডি দেখেছো, পেশেন্টের সঙ্গে কথা বলেছো, তাই জন্য বলছো। আমি দেখলাম তোমার কথাগুলো পুরো ঠিক, কারণ একটা কেস ঘেটে আমার কাছে আসার থেকে সেখানে আমার যা লেবার দিতে হয়, আমি তো তার সেই পরিমাণে তো পারিশ্রমিক পাচ্ছি না। তার থেকে ফ্রেশ কেস আমার কাছে আসুক, আমি এটাকে এবার নজর দিয়েছি এবং একটা আইটি কোম্পানিকে আমি এটা দায়িত্ব দিয়েছি। এবার হচ্ছে আমি কেন এই কথাটা বললাম, সেখানে হয়তো অনেকে আপ্লুত হয়ে তারা বলছে যে ডক্টর অ্যাক্টস লাইক এ গড, অমুক না, এগুলো কিন্তু কখনোই, আমি আপনাদেরকে বলছি শান্তদীপের চ্যানেলের মাধ্যমে, এটা খুব একটা এস্টিমড পডকাস্ট চ্যানেল এবং খুব বিখ্যাত তোমার এই চ্যানেলটা, আমি জানি। হ্যাঁ, তো সেখানে আমি বলছি যে এগুলো কিন্তু একদম বিশ্বাসই করবেন না। আগে নিজে এভিডেন্স দেখুন, এভিডেন্স কোনটা, যে এক্সরেটা দেখানো হচ্ছে, যেই এক্সরেটা দেখাচ্ছে, দরকার হলে তার স্ক্রিনশট নিন পজ করে, আগের এবং পরের, মুখের ছবির আগের এবং পরের। কারণ এখানে বসে আমি একজন ডক্টরবাবু বলে গেলাম, এটা কিন্তু আমি যদি আজকে তোমার পডকাস্টের ভিউয়ার্স হতাম, আমি কিন্তু সবসময় আমি চাইতাম যে আমাকে প্রমাণ দিতে হবে উনি যে কথাগুলো বলছেন তার বেসটা কী। হ্যাঁ, বইতে লেখা আছে, ঠিক আছে, সেটা তো সাধারণ লোকরা তো ডাক্তারি বই পড়ে না, তার অ্যাপ্লিকেশনটা কী? চাষি যে ফলনটা ফলালো, সারাদিন কাজ করলো, তার রেজাল্টটা কী? ধান কি হলো না ধান হলো না? ক্লিয়ার? তাহলে এইটা বলা যায়, তুমি যে কোশ্চেনটা করেছিলে, প্লাস্টিক এবং কসমেটিক দুটোরই উদ্দেশ্য কি? মানুষের মুখের ডিফর্মিটি। সেই ডিফর্মিটি কি হতে পারে? ডিফর্মিটি অনেক রকম হতে পারে। ফার্স্ট কি ডিফর্মিটি? যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এক্সটার্নাল ডিফর্মিটি। বাই বার্থ ডিফর্মিটি কি? ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, যেমন ঠোঁট কাটা, গন্ডা কাটা কেস, এগুলো পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় বলে গন্ডা কাটা, ঠোঁট কাটা, এই কেসগুলো। আরেকটা হচ্ছে খুব মর্মান্তিক ব্যাপার হলেও আমাকে এখানে বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে ধরো ওরাল ক্যান্সার। এটা কিন্তু একটা, এখনকার দিনে ওরাল ক্যান্সারটা মানুষের কাছে একটা আতঙ্ক। কেন? মানুষ না আগে খুব আমার খুব মাঝে মধ্যে এনাদের উপরে খুব দয়া দাক্ষিণ্য হয়, প্রচণ্ড দুঃখও হয়। ধরো ত্রিপুরা থেকে একজন আমাদের কাছে এসেছিলেন রিসেন্টলি, তুমি জানো, তার জিভে একটা সাদা দাগ হয়েছিল।
আমি ক্যান্সার পর্যন্ত লোককে দিতে যাব কেন, নিয়ে যাব কেন? আমার যদি প্রিকনসারাস লেশনেই যদি আমি ক্যান্সারের আগের স্টেজ, ক্যান্সার যখন দরজায় দাঁড়াচ্ছে তার আগেই যদি আমি ধরে ফেলতে পারি, তাহলে তো পেশেন্টের এত অবস্থা হয় না, সেখানে একটা সামান্য একটা ট্রিটমেন্টে পেশেন্ট ঠিক হয়ে যেতে পারে। আমরা ক্যান্সারের এই ব্যাপারটায় আবার পরে আসছি। এখন তুমি যে মেইন কোশ্চেনটা করলে, কসমেটিক অ্যান্ড প্লাস্টিক আর কি হতে পারে? জন্মগত, যেটা বললাম ক্লিপ পেলে, জন্মগত হচ্ছে উঁচু চোয়াল। উঁচু চোয়াল মানে দাঁত বেরিয়ে থাকে। সেটা যদি মা বাবারা বোঝেন ছোটোবেলা থেকে, তাহলে খুব সামান্য ট্রিটমেন্ট এটা ঠিক হয়ে যায়, কিন্তু বেশিরভাগই নেগলেক্টেড। আমার কিছু মনে করবেন না, আমি শ্রোতাদের বলছি, দর্শকদের বলছি, আমার প্রিয় দর্শকদের, আমার ছেলে বা আমার মেয়ে ডক্টর হবে, আর্টিস্ট হবে, কবিতা ভালো বলবে, সাঁতার ভালো কাটবে, ভালো ক্রিকেট খেলবে, ক্রিকেটের ব্যাটটা সে বইতে পারছে না, অথচ মা বাবা লাইনে দাঁড়িয়ে রয়েছে এখানে। প্লাস আরও এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, মানে আমি যেগুলো করতে পারিনি সেগুলো বাচ্চাটার মধ্যে যে করেই হোক মানে চাপিয়ে দেয়া। এতে কি হয়, বাচ্চারা মানসিকভাবে প্রচণ্ড ফ্ল্যাবারগাস্টেড হয়ে যায়। মানে বাচ্চারা মানসিকভাবে না প্রচণ্ড রকমভাবে, একই তো ও দেখতে পাচ্ছে যে ওর যেটা দাঁত বা ওর যেটা ঠোঁট বা ওর যেটা চোয়াল অন্যান্যদের থেকে একটু আলাদা। তারপরে এটার ক্ষেত্রে কি হয়, যেটা ফেস করে মানুষ, আমি ছোটবেলায় অনেক ক্ষেত্রে ফেস করেছি, লোকে মানে বন্ধুরা টোন কাটে। এটা খুব বাজে জিনিস, শেমিং, বডি শেমিং যেটা এটা করে। তো এটা হয়তো বয়স বাড়লে, যেমনি এখন আমি জিনিসটাকে অত পাত্তা দিই না, ওকে, কিন্তু এটা ছোটবেলায় কিন্তু টোন কাটতো, তখন খারাপ লাগে। আমার সাথে এরকম যথেষ্ট ভালো আছে। না, আমার চোখের জন্য। আচ্ছা, এটা তোমার কি হয়েছিল? এটা হয়েছিল ছোটবেলায়, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর আমি নর্মালি ছিলাম। তারপর ওই অ্যাক্সিডেন্ট থেকে আমার কালকে একজন চোখের ডাক্তার এসেছিল, তাকে বলছিলাম যে তারপর কি হয়, অ্যাক্সিডেন্টের ফলে এই চোখটায় ছানি পড়ে। ওকে, তো করতে করতে আস্তে আস্তে ঘুরে যায়, আর অপারেশনের ফলে ওই অপারেশন করার পর চোখটা হালকা ছোট হয়ে যায়। এটা তো কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে না, সত্যি কথা বলছি, বোঝা যাচ্ছে না। এবং এটা কিন্তু তোমার, আমি একজনের কথা না বলে পারছি না, নবারুণ ভট্টাচার্য, তিনি হচ্ছেন মহাশ্বেতাদির মানে ছেলে আর কি। উনি কি সুন্দর কবিতা বলতেন, মানে মারা গেছেন ভদ্রলোক। ওনার কিন্তু মুখের আদলটা অনেকটা সাইড থেকে, ওনার ইয়াং বয়সের ছবি যদি তুমি দেখে থাকো ইন্টারনেটে পাবে, এটা কিন্তু তোমার মতো অনেকটা আসে। আচ্ছা, মানে এটা কিন্তু তোমার একটা বিউটিফিকেশন এবং ব্যক্তিত্বর এনহান্স বাড়িয়ে দিয়েছে। কিন্তু তুমি যে অরবিটের ব্যাপারটা বললে, অরবিট আমার প্রিয় সাবজেক্ট। আমি এখানে বলছি, মঙ্গলা বরাট বলে একজন পেশেন্ট, সে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আমি তুমি যেদিনকে গেলে আমি দেখিয়েছিলাম তোমাকে, আমরা কিন্তু এখন পুরোপুরি ঠিক করে দিয়েছি এবং পেশেন্ট কিন্তু আবার কথা বলছে। এরপরেও প্লাস্টিক এবং কসমেটিকের বিস্তৃতি আরও বিস্তৃত। আমি তো শুধু মুখেরটা করি, হ্যাঁ ওটাই আমি শুধু মুখেরটা করি, বডি পার্টে অনেক কিছু হয়, বডি পার্টে অনেক কিছু হয়, তার মধ্যে আমি যাচ্ছি না, আমি শুধু মুখেরটা স্পেশালিস্ট। যেমন কারোর মাথায় টাক পড়ে গেছে অল্প বয়সে, সেখান থেকে কিন্তু চুল ট্রান্সপ্ল্যান্ট করা যায়। যে অ্যালোপেশিয়াটা কি জায়গায় চলে যায়, আমি একটা ছবি নিয়ে এসেছি। হ্যাঁ, এইটা দেখুন আপনারা একটু, শান্তদীপ তুমিও দেখো, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে টাক আছে। এই ছবিটা যদি ফোকাস করা হয় পরিষ্কার, সেখান থেকে কিন্তু এই পার্শিয়াল অ্যালোপেশিয়া, এবং সেখান থেকে আজকে কিন্তু এরকম। এটা একটা খুব আমার কাছে ইম্পর্টেন্ট স্টাডি কি নিয়েছিলেন রাম জেঠমালানি, আমাদের যিনি হচ্ছেন মন্ত্রী, তার হচ্ছে জুনিয়র, তার সঙ্গে ছবি দেখো। মুখটার কি অবস্থা, নিচের চোয়ালটা এগোনো, ওপরের চোয়ালটা পেছানো, নাকটা থ্যাবড়া এবং ব্রণর দাগ, পার্মানেন্ট দাগ, এবং সেখান থেকে পেছনের দাঁতও কিন্তু নেই। এতগুলো জিনিস এটা এক্সরেতে পরিষ্কার বোঝা যাবে। আমরা ইমপ্ল্যান্ট করেছি, ওরোফেসিয়াল রিকনস্ট্রাকশন করেছি, সমস্ত কিছু দেখা যাচ্ছে। এই ছবিগুলো যদি একটু দেখানো হয়, অ্যাডভোকেট ঐশিনী মণ্ডল এনার নাম, এবং আলটিমেটলি কিন্তু এই বিউটিফুল ফেসটা ওনার পাওয়া গেছে। তো এইটার ব্যাপারটা কি জানো তো শান্তদীপ, ব্যাপারটা হচ্ছে মানুষ হয়তো মানে ভাবে যে আমি এইটা করতে চাই, এটা দরকারটা কিন্তু টাকা পয়সার থেকেও যেটা মেইনলি দরকার, ইচ্ছেটা মেইন হচ্ছে, ইচ্ছেটা দরকার। এবং মানুষকে একটু মানে মানুষ যদি একটু বোঝেন যে তার কি লাগবে, কতটা লাগবে, মানে মানুষ এতগুলো সমস্যা না নিয়ে এসে যদি বলে যে আমার শুধু ওপরের চোয়ালটা, অন্যগুলো দরকার নেই, এখন আগে করে দেখুক ওটা, সেই ছবিটা আমরা আগে দেখিয়ে দিই, তারপরে স্টেপটা অন্যগুলো নিয়ে তার মুখটা কেমন হবে সেটা দেখিয়ে দিই।
আমি এটা নিয়েই বলি যে আপনি বলছেন যে ছবি দেখিয়ে দিচ্ছেন, ধরুন আমি গেলাম, আমার এই ছবিটা তুললেন, এবার লোক আছে, তারা সার্জারির পরে, মানে সার্জারি তো এখন আমি করছি না, কিন্তু সার্জারির পরে পরে আমি কেমন কিরকম আসবে সেটা সফটওয়্যার আছে, আচ্ছা পরিষ্কার দেখিয়ে দেওয়া যায়। শুধু তুমি চোয়ালটা করলে কেমন আসবে সেটা এক্স্যাক্টলি ওটাই আসবে, এক্স্যাক্টলি ওটাই আসে। এটা কিভাবে হয় বলছি, এটা সেফালোমেট্রিক অ্যানালাইসিস করে হয়, সেটা একটা সফটওয়্যার আছে, নিমো বলে একটা সফটওয়্যার, ঠিক আছে। আমি সেই সফটওয়্যার অনুযায়ী এই চোয়ালের কত অ্যাঙ্গুলেশন আছে, এই দাঁতের কত, ধরো এখানে একটা পয়েন্ট আছে, সেল্লা বলে একটা পয়েন্ট আছে, ন্যাজিয়ান বলে সেল্লা ভেতরে, SNA সেল্লা ন্যাজিয়ান, আর এ পয়েন্ট দাঁতে। এবার হচ্ছে SNB মানে নিচের চোয়ালে, এটার যে ডিগ্রি, এই যে SNA মাইনাস SNB ইকুয়াল টু ANB 2 to 4 ডিগ্রির মধ্যে থাকতে হবে, এরকমভাবে করা যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা দাঁতটাকে যে এতটা তুচ্ছ করি, আমরা বলি না মুখটা, ডাক্তারবাবু মুখটা ঠিক করে দিন, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, এই ব্যাপার। আচ্ছা, আপনি যে এই কথাটা আমাকে বলছেন, আপনি ছোটোবেলা থেকে এই দাঁত এবং মুখের জন্য মেয়ের দিকে কতটা ধ্যান দিয়েছেন? আপনার মেয়ে আজকে PhD করছে বা আজকে পোস্টডক করছে, আপনি পড়াশোনার পেছনে ফুয়েল দিয়েছেন, তাই জন্য রেজাল্ট পেয়েছেন। দাঁত এবং মুখের ব্যাপারে দাদা আপনি কতটা ভাবনা চিন্তা করেছেন? সেখানে কিন্তু উত্তর বেশিরভাগই আসে না, আমরা ভাবিনি, আমরা জানতাম না। যেটা জানতে পেরেছি অন্য ডাক্তারদের কাছ থেকে, আপনার জুনিয়রের কাছ থেকে, আর জানতে পেরেছি ইউটিউবে, আমরা আশ্চর্য হয়ে গেছি যে মানুষের মুখটা কিভাবে এরকম চেঞ্জ হয়। আমি সবসময়ই তাই জন্য বলি যে আগে আপনার কি সমস্যা আছে সেগুলো আগে একটা লিপিবদ্ধ করুন। এবার আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি ধরুন আমি বারবার আমাকে নিয়ে বলছি কারণ আমার কিউরিয়াসিটি জাগছে জিনিসগুলো নিয়ে, তাই ধরুন আমি আপনার কাছে গেছি, কিন্তু আমি জানি না আমার কি, মানে এক একটা পেশেন্ট তো এরকমও হয় যে আমি ভালো দেখতে হতে চাই কিন্তু কি ঠিক করবো আমি জানি না। ঠিক। ওকে, তো সেক্ষেত্রে আপনার কাছে গেলে আপনি কি সাজেস্ট করবেন যে তুমি এটা পার্সোনালি নেবে না তো? এটা পার্সোনালি দিও না, আমি ফার্স্টে তার কাউন্সেলিং করাবো। আচ্ছা, আমাদের মনে জানো তো শান্তদীপ, পুরো দুনিয়ার খেলাটা হচ্ছে কিন্তু পুরো সাইকোলজিক্যাল, ঠিক কিনা বলো? তুমি একটা সত্যি, তুমি যেমন করলার জুস কাকিমা তোমায় দিয়েছে ছোটবেলায়, নিম পাতা খেয়েছো? হ্যাঁ এখনো খাই, এখনো খাও? আমিও খাই। তো খেতে কেমন? তেতো। আর এই যেগুলো ওই প্যাকেজ ফুড তোমার যখন ওয়াইফের সঙ্গে বেরো যে খাও, সেগুলো খেতে কেমন? মিষ্টি খেতে। কোনটায় লাভ হচ্ছে? করলা। কেন? কারণ তোমার বডিতে সমস্ত অর্গানগুলোতে ও ভালো কাজ করছে, তাই তো? তুমি যদি একটা সত্যি কথা মানুষকে যদি একদম মানে আই টু আই কন্ট্যাক্টে বলো, মানুষ তখন, বেশিরভাগ মানুষই তখন বলবে এই কথাটা এরকমভাবে কেন বললেন, হ্যাঁ এটা আমরা তাই জন্য ব্যাপারটা কি করি, আগে কাউন্সেলিং করাই। সত্যিই সে কি, কাউন্সিলাররা এটা জানে, আমিও জানি, কিন্তু এটা তো আমার কাজ নয়। শুধু একজনের পেটের ভাত মারার কোনো আমার দরকার নেই, তার থেকে আমি একজন রিক্রুট করে রেখেছি কাউন্সিলার। তিনি কি করেন, তিনি এই ব্যাপারটা বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে প্রথমে বলেন যে না আপনি তো খুব সুন্দর দেখতে, ধরো একটা সত্যিই তার ডিফর্মিটি আছে, এরকম একটা লোককে বলা হচ্ছে আপনি খুব সুন্দর দেখতে, সে তখন বলবে না, প্রথমবার বলে না, দ্বিতীয়বার বলে না, তৃতীয়বারও যদি বলে না, তখন ধরে নিতে হবে সত্যিই সে কায়মনোবাক্যে মনে করছে, মানে ভেতরে তার ঢুকে গেছে যে না তার এটা ঠিক করতে হবে। নাহলে আমরা তো ফ্লাইং কাস্টমার নেই না, তুমি সেটা জানো। আমাদের পুরো অ্যাপয়েন্টমেন্ট থাকে, প্ল্যান্ড ওয়াইজ আমরা কাজ করি, নাহলে এই কাজের স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না। এটা তো ওরকম না যে পাড়ায় দোকান খুলে বসলাম আর কেউ আসলো আর হচ্ছে সেখানে আমি ট্রিটমেন্ট করি, এটা ওরকম ব্যাপার নয়। পেশেন্টরা আগে জানে, আগে হচ্ছে পেশেন্টরা আগে মেল করে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে, তাদেরকে আমরা আগে লিটারেচার পাঠাই যে আপনি পড়ুন। এবার তুমি বলবে যে অনির্বাণদা সবাই তো আর উচ্চশিক্ষিত নয়, তাদের মাতৃভাষায় করা হয়, দরকার হলে এগুলো আমাদের ফ্রি সার্ভিস আছে সল্টলেক ম্যাক্সিলোফেসিয়াল সেন্টার থেকে, সেটা হচ্ছে আমরা এগুলো ফ্রি সার্ভিস দিই এবং তাদেরকে বিভিন্ন ভিডিও আগে পাঠানো হয়, তোমরা দেখো। ভগবানের আশীর্বাদে এইটুকু আছে, সে যে জেলা থেকেই ফোন করুক না কেন, তার বাড়ির অন্তত 5-6 কিলোমিটারের মধ্যে আমার পেশেন্ট আছে, দরকার হলে তার সঙ্গে গিয়ে কথা বলে নিক, ডাইরেক্ট দেখে নিক, শুনে নিক, বুঝে নিক, তারপরে প্রসিড করুক, তাই না? একটা তো জেনে শুনে এগোনো ভালো, নাহলে আমি জানালাম না জিনিসটা মানুষকে। এটা তো এরকম নয় জ্বর হলো, সর্দি কাশি হলো, ওষুধ লিখে দিলাম, বা পেটে অ্যাপেন্ডিক্স হলো, অপারেশন করে কেটে বাদ দিয়ে দিলাম, অ্যাপেন্ডিক্সে ইনফেকশান হলো, তা তো নয়। এটা তো পুরো ব্যাপারটা আমাকে একটা প্ল্যান করে, অঙ্ক করে,
টোটালটা মাপঝোপের ব্যাপার আছে এখানে, যে কতটা, এই যে উঁচু চোয়াল থেকে কতটা আমি নামাবো। এবার বেশি যদি নামানো হয়ে যায় তাহলে আবার বুড়োটে লাগবে। তাই জন্য এটা পুরো মাপঝোপ আছে, একটা এক্সরে করা হয়, সেফালোমেট্রিক এক্সরে, সেটার অ্যানালাইসিস করা হয়, সেটা আমাদের টিমের ডক্টররা করেন। করার পরে তারপরে আমরা, তোমরা যেটা দেখতে পাও ইউটিউবে বা আমার চেম্বারে, সেটা হচ্ছে চাষির লাস্ট ফলন, মানে লাস্ট এক্সিকিউশন অফ দ্য ফেস, দ্য রেজাল্ট অফ দিস বিগ প্রসিডিওর। এখন মানুষ বলবে হয়তো যে সবার তো সাধ্য বা স্বাদটা হয় না। হ্যাঁ, হয় না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার এতগুলো সমস্যার মধ্যে কোন সমস্যাটা মেইন। না, ওটাই আমি বলছি যে কেউ ধরুন জানেই না, তখন তাকে কাউন্সিলিং করাচ্ছেন আপনি। এবার কাউন্সিলিংয়ের মাধ্যমে বুঝতে পারছেন আচ্ছা এইটা নিয়ে বেশি প্রবলেমে রয়েছে, যে হতে পারে তার দাঁতটা উঁচু, কিন্তু সে বলতে পারছে না। পরের কোশ্চেনটা সেটা নয়। এর পরের কোশ্চেনটা হচ্ছে যেটা কাউন্সিলাররা এটার জন্যই ট্রেন্ড আর কি, তাদের পড়ানো হয়, মানে আমার সাবজেক্ট নিয়ে না, অন্যগুলো, যে অনেকগুলো অবজেক্ট রয়েছে একটা ঘরে, অনেকগুলো জিনিস আছে, তাকে বারবার বলা হচ্ছে কোন জিনিসটা মেইন দরকার, সে বারবার ওই জিনিসটাই দেখাবে। তখন তার যে জিনিসটা মেইন দরকার, ধরো 7টা রং আছে, লাল, নীল, সবুজ, হলুদ, আরও হচ্ছে পিঙ্ক, ইন্ডিগো, এরকমভাবে অনেকগুলো, এরকম 5টা রং আছে, তার বারবার ভাল লাগছে হচ্ছে আমার ইন্ডিগো কালার বা আমার গেরুয়া কালার বা আমার লাল কালার, সে ওইটাকেই তখন বারবার দেখাবে। না, এইগুলোর মধ্যে আমি বুঝতে পারলাম আমার এতগুলো সমস্যা রয়েছে, আমার নাকটা বোচা, আমার চোয়ালটা উঁচু, আমার ঠোঁটটা হচ্ছে সরু, আমার গালে অত্যাধিক ফ্যাট, আমার এখানে একটু লোম বেরিয়ে গেছে ছেলেদের মতো, হ্যাঁ, আমার চোখের এখানটা বিভৎস উঁচু, আমার রংটা ময়লা। এগুলোর মধ্যে আমি ভাবলাম যে না, এগুলো হচ্ছে বলার পরে আমি হচ্ছে এটা, তখন আমি আমার কাউন্সিলর ডাক্তারবাবুকে বললাম যে না, আমার শুধু আপাতত চোয়ালটাই করা উচিত। এগুলো কিন্তু কথাবার্তার ব্যাপার, পুরো সাইকোলজিক্যাল গেম। আচ্ছা, তখন আপনি ওটা জাজ করে আপনি আপনার মতো যেটা সায়েন্টিফিক্যালি, শোনো, আমাদের দেশটা হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি, উই আর নট ইন ইউএসএ যে আমাদের এটাও ইন্স্যুরেন্স থাকবে। এই সার্জারিটা নট আন্ডার ইন্স্যুরেন্স, মানে কসমেটিকের ব্যাপারটা যেটা তুমি বলছো, মানে রূপবর্ধক সার্জারি, যেটা রূপ সার্জারি, সেটা কিন্তু ইন্স্যুরেন্সের আওতায় নয়, সেটা তুমিও জানো। তার লাইফস্টাইল, তার সমস্ত কিছু, তার ইনপুট আউটপুট রেশিও, তার ইনকাম, সব কিছুতে বাড়বে হচ্ছে মুখের উপরে। তার আত্মবিশ্বাস, আগে যেমন সে একটা কনফিউজড হয়ে যেত, কোনো একটা ইন্টারভিউ টেবিলে বসে সে যেমন আগে কনফিউজড হয়ে যেত, এখন সে মুখটা দেখে নিজের উপরে আত্মবিশ্বাস নিয়ে সে একটা তো অ্যান্সার দিতে পারবে। আগে জানা থাকলেও কনফিউজড হয়ে যেত। আর এখন তো সব কর্পোরেট সেক্টর, তুমি জানো, চাকরি পাওয়া কীরকম টাফ, সেটার তোমরা এই লাইনে আছো, তোমাদের থেকে আর ভালো কে জানে, তাই না? যে মানুষ পরীক্ষা দিয়েও অনেক সময় চাকরি পাচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে মুখটা কিন্তু একটা মানে রাখে। এইটা একটা, আমি যে প্রথম ইন্ট্রোডাকশানে থার্ড পয়েন্টটা বলেছিলাম, ম্যাট্রিমোনিয়াল ডেডলক। এবার এটা আসছি। হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস করতেই পারো যে এটা সত্যি কি অনির্বাণদা একটা বিয়ের উপরে এটা হয়, এফেক্ট পড়ে? দেখো, তুমি যদি ইটিওপ্যাথিক চিন্তাভাবনা করো তাহলে হয়তো পড়ে না, কিন্তু রিয়ালিটি, বাস্তবের মাটির উপর যদি দাঁড়াও, সেক্ষেত্রে কিন্তু একটা এফেক্ট হয়। এর থেকেও বেশি এফেক্ট হয় ধরো কারোর যদি দাঁতটা ধরো উঁচু থাকে, একদম তুমি সায়েন্স ভুলে যাও, আমি ডাক্তার ভুলে যাও, মনে করো আমরা একটা জায়গায় বসে আড্ডা মারছি, আমরা 3 জন, ওকে, দাঁতটা উঁচু, ফার্স্ট কনজুগাল লাইফে কী অসুবিধা হবে? ঠোঁটটা কিন্তু একটা প্রাইমারি সেক্স অর্গ্যানের মতোই, ঠোঁট দিয়ে মানুষ লিপ কিস করে, তাই তো, চুম্বন যেটাকে বলে। সেখানে ঠোঁটের আগে যদি দাঁত চলে যায়, অন্য জায়গায় কী হবে? দাঁতটা গিয়ে হিট করবে, ফলে তাদের যখন একটা চরম মুহূর্ত জীবনের, তখন তাদের কি হবে? ওই উঁচু দাঁত মনে হবে যে আমাদের দুজনের মিলনের মধ্যে এটা একটা ব্যারিয়ার, মানে রাক্ষস চলে এসছে। আমি ঠিক বলতে পারছি, মানে বোঝাতে পারলাম না? আচ্ছা, সেক্ষেত্রে তাহলে এটা একটা ব্যাপার। এবার ধরো একজন আমার কাছে ইনভিজিবল যে ডিভাইস আছে, পড়লে বোঝা যাবে না, তারও ট্রিটমেন্ট হয়। তা জামাইকে বুঝতে হবে তার মা বাবা যখন মেয়েকে এত কষ্ট করে এটা করাচ্ছে, ইনভিজিবল রিলাইনার দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে, এবং
সেটা মানে ওটা পড়লে কি হয় বলে মানে দিচ্ছি। আগে এটা লাগতো হচ্ছে 2 থেকে 3 বছর, এখন সেটা 14 উইকসে ঠিক হয়ে যাচ্ছে, 14 উইক। কেস টু কেস ভ্যারি করে, বাট নর্মালি ধরো কারোর যেটা হয় 14 উইকসে ঠিক হয়ে যায়, সেটা সার্জারির দরকার পড়ে না এবং এটা মধ্যবিত্ত আয়ত্তের মধ্যে আর কি। তো ইনভিজিবল রিলাইনার যখন সে পড়ছে, এবার তার বুঝতে হবে যে জামাই তার সঙ্গে যার বিয়ে হচ্ছে তাকে বুঝতে হবে যে তার মা বাবা যখন করছে হি শুড ওয়েট ফর দ্যাট। সে যদি আগেই যদি সে নিজের কনফিডেন্স হারিয়ে ফেলে তাহলে তো হবে না, তাকে তো সেই মেয়েটিকে সাপোর্ট দিতে হবে। এরকমই কিন্তু বেশি দেখা যায়, যারা ফিয়াসে তারাও আমার কাছে নিয়ে আসে, কেউ তার গার্লফ্রেন্ডকে, কেউ তার বয়ফ্রেন্ডকে। হ্যাঁ, কারণ তারা বুঝতে পারে আজকালকার ছেলেমেয়েরা, তোমাদের যারা জেনারেশন, প্রচণ্ড এরা হচ্ছে শার্প বুদ্ধিযুক্ত। ধরো বুঝতে পারে, এর জন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার পড়ে না, বুঝতে পারে যে তাদের এই কনজুগাল লাইফে কী অসুবিধা হচ্ছে। সব কিছুই কিন্তু মানে অ্যাস্ট্রোলজিটাও যেমন একটা সায়েন্স, এটাও একটা, এটা তো আরও বেশি সায়েন্স। এটা কিন্তু সমস্ত কিছু একটা রিলেটেড, জানো তো, পুরো রিলেটেড। ধরো দাঁত উঁচু মানে হচ্ছে এই অসুবিধাগুলো হবে। ধরো মুখের দুর্গন্ধ, তাতে এই অসুবিধাগুলো হবে, এগুলোকে সারিয়ে নিলে এই জায়গাটা থেকে রিলিফ পাওয়া যাবে। এগুলো কিন্তু মানে আমি বলছি, আমিও ভগবানকে প্রচণ্ড বিশ্বাস করি, তুমি জানো আমার মন্দির রয়েছে, দেখে এসছো। এগুলো কিন্তু পুজো পাঠ করে বা এইগুলো করে এগুলো কিন্তু দাঁতের ইনফেকশন বা মাড়ির ইনফেকশন বা উঁচু দাঁত এগুলো কিন্তু ঠিক করা যায় না। হ্যাঁ, একটা গাইডেন্স পাওয়া যায় নিশ্চয়ই কিছু, কিন্তু হচ্ছে এগুলোকে তোমার প্রকৃত ট্রিটমেন্টই করতে হবে, প্রকৃত ট্রিটমেন্ট করে এগুলোকে ঠিক করতে হবে। আরেকটা যেটা বলেছিলাম যে কসমেটিক এবং প্লাস্টিকের যেটা ব্যাপার, আমরা আড্ডা মারতে মারতে অনেকটাই চলে এসেছি, যে সেটা হচ্ছে ধরো কেউ মডেলিং লাইনে যেতে চায়, ডেডিকেটেড ফর মডেলিং, তার ছোটোবেলা থেকেই ড্রেসপত্র এবং তার মা বাবার অনেকটাই ইন্সপিরেশন থাকুক বা না থাকুক, সে হচ্ছে মডেলিং করতে চায়। ধরো তার থুতনিটা একরকম আছে, সে হচ্ছে থুতনিটাকে, আমার কাছে এমন একজন ভদ্রমহিলা আছেন, আমি তার নাম বলছি না, তিনি তার বায়োগ্রাফিতে লিখছেন, যেদিনকে পাবলিশ হবে সেদিনকে আমি বলবো, তার আগে আমি বলবো না। তিনি একজন সেলিব্রিটি, তিনি তার 2 বার থুতনি অপারেশন করেছেন। এ প্রসঙ্গে বলে রাখি, মাইকেল জ্যাকসনের কিন্তু থুতনি অপারেশন হয়েছিল টোটাল 9 বার, আমরা যেটা ইপসো ফ্যাক্টো রিভিলড ফ্রম দ্য গুগল। হ্যাঁ, মাইকেল জ্যাকসনের হয়েছিল। থুতনিটা কিন্তু মানুষের একটা মেইনলি একটা এস্থেটিক অর্গান, যেটাকে ক্যামেরা কিন্তু ফার্স্টে থুতনিটাকে নিয়ে নেয়। এটা কিন্তু মেইন এই জিনিসটা আমাদের কসমেটিক সার্জারিতে। ফোর্থ হচ্ছে এক্সেসিভ ফ্যাট অফ দ্য ফেস। এটা আদনান সামির যেমন ছিল, মনে আছে আদনান সামি গান করতো, হ্যাঁ, প্রচণ্ড ডবল চিন, ট্রিপল চিন। আমি বলি কি, আমরা পার্টিকুলার প্রত্যেকটা নিয়ে কথা বলি এক এক করে। ওকে, ফার্স্ট টাইম আমি আসি চীন, যেহেতু বললেন চীন নিয়ে। চীন আমরা দেখেছি কারো অনেকেরই ছোট এইটুকুনি চিন হয়, তো কেউ বাড়ায়। ওকে, এবার বাড়ানোর সময় আপনারা কি করেন সেটা আমি জানতে চাইছি, যে আপনারা কি এমন করেন যাতে চিনটা বেড়ে যায়, মানে কিছু ফিলার দেন না অন্য কিছু দেন? না, ফিলার দিয়ে, দেখো ফিলার দিয়ে তো চিন বাড়বে না। ফিলার দিয়ে যারা করে সেটা 6 মাসের মধ্যে হয়। এই কেসটা আমি 2011 সালে অপারেশন করেছিলাম, সুবায়ন দাস, এটা আমার অ্যাওয়ার্ডও পেয়েছে, অ্যাওয়ার্ড উইনার কেস, রেফার্ড বাই প্রফেসর ডক্টর শৈলেন ভট্টাচার্য, দ্য লিজেন্ড অফ মেডিকেল সায়েন্স। এনাকে সবাই গুরু মানে। এই যে আমাকে মাথায় হাত দিচ্ছে, পেছনে পেশেন্ট দাঁড়িয়ে, এর মুখের অবস্থা ছিল এরকম, থুতনিবিহীন অবস্থা। ইউটিউবে দেখা যাবে, আমার জুনিয়র এটাকে টোটালটা ডিসক্রাইব করেছে, ঠিক আছে, এই বিফোর এই আফটার কীভাবে। প্রথমে যখন পেশেন্ট আসলো 2011 সালে, তখন আমরা তাকে পরিষ্কার আগে কাউন্সেলিং করলাম, তোমার কি দরকার। বলছে আমার, এটাকে ট্রেচার কলিং সিনড্রোম বলে। ট্রেচার কলিং সিনড্রোম মানে থুতনিটা নেই, বাট ফেস এগোনো, দেখো পাখির মতো মনে হবে, দেখে মনে হবে পাখির ঠোঁট, সাইড থেকে যদি তুমি মনে করো এটা পুরো পাখির ঠোঁট মনে হবে। হ্যাঁ, তো সুবায়ন যখন আসলো প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড ছিল, ওর থেকেও ফ্রাস্ট্রেটেড ছিল ওর মা বাবা। একমাত্র ছেলেকে নিয়ে, পড়াশোনায় ভালো, তো এখনও হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বস, মানে পুরো ইস্টার্ন রিজিয়নের হেড আর কি, বিটেক করে। ও কিন্তু অপারেশনের পরেও যেমন দেখতে ছিল, তার থেকে কিন্তু আরও ওর বিউটিফিকেশন এনহ্যান্সমেন্ট হয়েছে। এটা এরকম না যে এটা একটা আনস্টেবল সার্জারি। এটা থেকে কি প্রমাণ হয়, 2011 আর আজকে 2024,
এটা থেকে এটাই প্রমাণ হয় যে সার্জারিটা স্টেবল, এটা লং লাইফ সার্জারি, এবং আরেকটা কি হয়, পেশেন্টের কোনো ডিসকমফোর্ট বা ব্যথা যন্ত্রণা রক্তপাত কিছু হয় না। মানুষ তো তাই চায়। আজকে আমি কি চাইবো? আজকে আমি যদি কোনো ডক্টরের কাছে যাই, আমার কোনো ইলনেস নেই, আমি কি না, আমার যেন ব্যথা না লাগে, আর আমার তো পেশেন্টরা বসে আছে যাতে আমি বেশি দিন বিছনায় না থাকতে হয়, এটাই তো চায়। তো একটা রূপ এনহ্যান্সমেন্ট নিয়ে এসে মানুষ বেডরিডেন হবে কেন? সায়েন্সের তাহলে কি উন্নতি হলো? আমরা তাহলে কি করতে পড়াশুনো করলাম? ঠিক কি না? তাহলে চীনের ব্যাপারটা বোঝা গেল। এবার আসি আমি কিছু আমাদের ফেসিয়াল পার্টসে, যে এইগুলো কিভাবে করেন আপনারা, কারণ এটা মানুষ কিন্তু বেশি জানতে চায়। কার কি হয়েছে না হয়েছে সেটা মানুষ দেখে নিয়েছে, কিভাবে আপনারা করেন। ওকে, মানে কিভাবে বলতে কি কি সাকসেসফুলি করেছেন সেটা মানুষ দেখেছে, কিন্তু কিভাবে করেন এটা জানাটাও দরকার, আমার সেটা মনে হয়। এবার আমি যেটা চীন নিয়ে আমরা ছিলাম, তো এই যে চীনটা যখন বাড়ছে, বা আমরা রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি দেখছিলাম রাজকুমার হিরানিকে নিয়ে, যে রাজকুমার রাওকে নিয়ে, যে সে নাকি চীন বাড়িয়েছে। ওকে, এবার আমরা এটাও দেখেছি, দুটো ছবি পাশাপাশি দেখেছি, রাজকুমার রাওয়ের চীনটা এইটুকুনি ছিল, এখন এতটা বড় দেখাচ্ছে। তো এইটুকুনি থেকে এতটা, এই যে গ্যাপটা, এইটা আপনারা বাড়ান কি করে? প্রথমেই আমি এটা একটু দেখাবো। এটা একটা সেরামিকের একটা আছে, এইটাকে বলা হচ্ছে চীন পোর্শন। তুমি যদি হিস্ট্রিতে যাও সার্জারির, সেখানে বিভিন্ন রকমভাবে করা হয়। ধরো কোমর থেকে হাড় নিয়ে করতো আগে, এখানে কাটা হতো, তো এখানে কাটা হলে তো একটা দাগ থাকবে। এখানে যদি কাটা হয় একটা পরিষ্কার দাগ থাকবে, তাহলে আমার ছোট চিন ছিল সেটাই ভালো। কি ঠিক বলছি না ভুল বলছি? ধরো সাপোজ তোমার চিনটা খুব সুন্দর, তোমার ধরো চিন নেই, ছোট চিন, তা তুমি একজন ডক্টরের কাছে গেলে, তুমি কি বললো, হ্যাঁ আমি চিন করে দেবো, তুমি অপারেশনের পরে দেখলে এখানে একটা কাটা দাগ, তার থেকে তোমার এখনকার মুখ ভালো, তাই তো? তাহলে আমি সার্জারি এমনভাবে করি আমরা, যেটা হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড এভিডেন্স বেসড প্র্যাকটিস। আমি বারবার এটা বলছি, হোয়াট ইজ রেজাল্ট ওরিয়েন্টেড, যেটা আমি রেজাল্টটা পেশেন্টের মন মতো এবং সায়েন্টিফিক্যালি পাবো। আর এভিডেন্স কি, যে থিওরিগুলো যা আবিষ্কার হয়েছে এই জেনিওপ্লাস্টি মানে চীন অগমেন্টেশনের উপরে, এবার এই জেনিওপ্লাস্টির অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমি একটু দর্শকদের যাতে বুঝতে পারে আমরা কিভাবে রান্নাঘরে রান্নাটা করি, সেভাবে যাতে তারা বুঝতে পারে। জেনিওপ্লাস্টি আছে, একটা হচ্ছে চীন অগমেন্টেশন মানে চীন বাড়ানো, একটা হচ্ছে চীন রিডাকশন মানে চীন কমানো কারোর বড় চীন হলে, একটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে এগিয়ে দেয়া, মানে এরকম অনেকে চীন দেখবে, যেমন ক্যাটরিনা ক্যাফ এরকম, যেটা আমরা পোখাদা লক্ষ্মী দেবীর করেছি বা সৌমি সাহার করেছি। এবার এই ক্ষেত্রে তুমি যেটা বলছো কারোর চীন নেই, তার মানে এই পোর্শনটা নেই, ডেফিনেটলি আমাকে এখানে কিছু একটা দিতে হবে, কিন্তু সেটা বাইরে থেকে কেটে নয়, একদমই নয়। তাহলে কি বাইরে থেকে কাটাটা খুব ইজি, কিন্তু ল্যাবকলি অপারেশন করাটা কিন্তু কঠিন, মোর সায়েন্টিফিক। এই অপারেশন মানে ল্যাবকলি কিভাবে আমরা যেটা করি, মেটপোর বলে একটা ম্যাটেরিয়াল, সেখানে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল ইনপিগনেটেড, ধরো একটা ম্যাটেরিয়াল, মানে এটা হয়তো অনেকে বুঝতে পারছে না, হোয়াট ইজ মেটপোর, হোয়াট ইজ ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, এমন একটা বায়োকমফোর্টেবল ম্যাটেরিয়াল যেটা আমরা এখানে চীনের উপরে আমরা এখানে ঠিক মাপ মতো করে আগে কম্পিউটারে দেখে নিই সেফালোমেট্রিক অ্যানালাইসিসের সাহায্যে, ঠিক যতটুকু লাগবে, মানে সেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় কত সেন্টিমিটার, সেটা ওখান থেকে মেজারমেন্ট করে সেটাকে লাগিয়ে দেওয়া হয়। এবং এই জিনিসটা কিন্তু প্রফেসর ডক্টর জি.বি. নন্দ, গোলক বিহারী নন্দ, যিনি এইটা নিয়ে রিসার্চ করেছেন আইআইটি খড়গপুরে, ওনার পেটেন্সি আছে, ওনার সঙ্গে আমার নিজের পেপার পাবলিশড হয়েছে আইআইটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে, এবং আইআইটি এই প্রসেসটাকে স্বীকৃতি দিয়েছে এই ব্যাপারটাকে। এটা কি ব্যাপারটা তাহলে কিভাবে হয় আমি এবার বলি। আমরা বাইরে থেকে কাটি না, আমরা কি করি, ঠোঁটটাকে উঠিয়ে নেওয়ার পরে দেখবে ভেতরে একটা কমিশিয়র রয়েছে, সেখানে কিছু মাইক্রো হোল করা হয় যেগুলো তোমরা দেখতেই পারবে না, এবং সেটা করলে কোনো ব্যথাই লাগে না। সেখান থেকে আমরা ওই ম্যাটেরিয়ালটা দিই, এটা কোনো ফিলার ম্যাটেরিয়াল নয়, কিছু নয়, যেটা বোনসের সঙ্গে যেটা লাগানো থাকে, এবং যেটা আমরা 2011-তে করেছি, আজকে 2024 সাল পর্যন্ত যে জিনিসগুলো ঠিক আছে। এবার তুমি বলবে অনির্বাণদা তাহলে তুমি কেন বোনস দাও না?
মানে কোমর থেকে হাড় কেটে কেন দাও না? দেখো, কোমর থেকে কসমেটিক সার্জারি কারা করতে চায়? যারা একটু ভাই একটু অ্যাবভ দ্য নর্মাল ভাবে আর কি, তাই না? যারা একটু শৌখিনতা ভাবে, যারা একটু ভালো জিনিসকে ভাবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা কোমর থেকে কাটলে কি হবে, এখান থেকেও একটা দাগ থাকবে, প্লাস মুখের একটা সার্জারি। এই দুটো সার্জারির তার হচ্ছে একটা যে সার্জারির পরে যে ব্যথা, যন্ত্রণা, রক্তপাত, সেগুলো করতে হবে, সেগুলো তাকে ফেস করতে হবে। তার থেকে আমরা যেটা করছি সেটা অনেক বেশি সায়েন্টিফিক এবং অনেক বেশি অ্যাকসেপ্টেড বাই দ্য সোসাইটি, এবং এইভাবেই আমরা করি ওটির ভেতরে, যেমনভাবে বললাম। তোমার যদি আর কিছু ডাউট থাকে আমাকে বলো। এইখানে হাড়, আমার মনে হয় যে এইখানে যদি হাড় কাটা হয়, এটা আমি ভুলও হতে পারি, যেটা যাদের কোমরের পরবর্তীকালে হয়তো প্রবলেমও আসতে পারে। হয়েছে অনেকের, আমাদের কাছে নয়, আমরা দেখেছি অন্যত্র থেকে যেটা হয়েছে, কোমরের প্রবলেম আসছে, তারপরে ঘা শুকাতে দেরি হচ্ছে। কারণ মানুষের এখন বিজি লাইফ, শান্তদ্বীপ, প্রচণ্ড বিজি লাইফ। মানুষের ওই সার্জারির জন্য এক মাস বেডে পড়ে থাকার অত টাইম নেই। মানুষ চায় হচ্ছে কুইক রেমেডি, বাট সায়েন্টিফিক রেমেডি, কোনো সাইড এফেক্টলেস, এক্সটার্নাল হ্যাজার্ড অফ দ্য সার্জারি না থাকে, পেইনলেস, এই জিনিসগুলো মানুষ চায়। আর তুমি যে কোনো জায়গায়, তোমরা তো ইন্সপেকশন করো, এই ব্যাপারগুলো তোমরা দেখো, এই ওয়ার্ডগুলোই কিন্তু মানুষ খোঁজে, যে পেইনলেস, ব্লাডলেস, অ্যাভয়েডিং দ্য এক্সটার্নাল হ্যাজার্ড অফ দ্য সার্জারি, হ্যাঁ, নো এক্সটার্নাল ইনসিশন। মানে তুমি একটা চিন্তা করো, একটি মেয়ের, বিবাহযোগ্যা মেয়ে, তার হচ্ছে অপারেশন হয়েছে চিন অগমেন্টেশনের জন্য, সাউথের কোথা থেকে করে এসছে, আমি তখন ছিলাম না, আমি অ্যাব্রড ছিলাম। তো বাইরে থেকে কাটা হয়েছে, মেয়েটির এই দাগটা তো থাকবে, তাহলে আমার চিন অগমেন্টেশন করে লাভটা কী হলো? আমার মুখে যদি এরকম একটা কাটা দাগ থাকলো, আমি তার মানে একটা পয়সা দিয়ে একটা কাটা দাগ কিনলাম, ঠিক কি না? অথচ তুমি মডার্ন সায়েন্স বা পৃথিবীর যে কোনো জায়গায়, যে উন্নত জায়গাগুলোতে যে কাজ হচ্ছে, সেখানে কিন্তু এরকমভাবে বাইরে কাটা দাগ থাকে না। উই আর ফলোয়িং দেম অ্যান্ড উই আর এক্সচেঞ্জিং আওয়ার নলেজ উইথ দেম। আচ্ছা, আর নাকের ক্ষেত্রে কি হয়? নাকের ক্ষেত্রে হচ্ছে যেটা বলছি, রাইনোপ্লাস্টি, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা প্রথমেই তাকে বলি, কারোর যদি নাক মোটামুটি, ধরো তোমার মতো বা আমার মতো থাকে, ডোন্ট গো ফর রাইনোপ্লাস্টি। যদি একেবারে নাকটা বসানো থাকে, সেক্ষেত্রে এখানে আছে নাজাল বোন, এখানে আছে ম্যাক্সিলা, এখানে আছে এই যে নাজাল বোন, যেটা, এটাকে আমরা রিকনস্ট্রাকশন করি ওই একইভাবে, ভেতর থেকে যা হবে, ভেতর থেকে, বাইরে থেকে কিছু নয়। মানে নাকের এই হোল থেকে, এই যে এখান থেকে, এই হোলের ভেতর থেকে, এখান থেকে, আচ্ছা, যাতে দেখা না যায়, এই যে এখান থেকে যাতে যাতে দেখা না যায়, সেটাকে উঠিয়ে দিয়ে সেখান থেকে আমরা রিকনস্ট্রাকশন করি, করে আবার ওটাকে ঢেকে, মানে বিছনার চাদরটা জাস্ট পেতে দিয়ে, ব্যাস এই। এবং এটাই কিন্তু প্রকৃত রাইনোপ্লাস্টি। আমার লাইফে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। ধরো, আমি একটা রাইনোপ্লাস্টি ফেস করেছিলাম, যেটা অন্য জায়গা থেকে একবার করে এসেছিল। এখানে একটা গ্রাফটিং দেওয়া হয়েছিল, সেটা ফেলিওর, এখান থেকে পুরো একদম ফেলিওর হয়ে পচে বেরিয়ে গেছে অন্য জায়গা থেকে। মানে ওটা কি দেওয়া হয়েছিল? ওখানে একটা বোনস দেওয়া হয়েছিল, একটা বোনস দেওয়া হয়েছিল, কার্টিলেজও দেওয়া হতে পারে, পেশেন্ট বলতে পারছে না, বা ওটি নোটেও ঠিকমতো লেখা নেই আর কি, কোনো একটা জায়গা থেকে, আমি নাম বলছি না। আমরা সেটা কি করলাম, আমরা আগে ইনফেকশনটাকে ঠিক করলাম। প্রথম অপারেশনের ভেতরে যে পুঁজ হয়েছে, সেগুলোকে আগে ডিব্রাইটমেন্ট করলাম, করে তাকে একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে আগে জায়গাটাকে ঠিক করলাম। অদ্ভুত ব্যাপার শান্তদ্বীপ, মানে ইউ উইল স্পেল বাউন্ড। ওই ইনফেকশন ঠিক করার পরে তার নাকের যে নর্মাল নাক ছিল, সেটা দেখেই সে বলছে, ডাক্তারবাবু, আই অ্যাম ভেরি মাচ স্যাটিসফাইড, কেরালিয়ান, হ্যাঁ, আই অ্যাম স্যাটিসফাইড উইথ মাই নোজ। আমি বললাম, হ্যাঁ, দ্যাট থিং ইজ এক্সপেক্টেড। আমি এটা আগেও তোমাকে বলেছিলাম, আমি ওর ভাষায় বললাম যে, আমি এটা আগেও তোমাকে বলেছিলাম যে তোমার নাক ঠিক আছে, তুমি শুধু শুধু কেন লাগাতে গেছো এটা? মানে ক্লিয়ার বুঝতে পারছো? তার মানে এখান থেকে আবার প্রমাণিত হলো, যতটুকু তোমার ডিফর্মিটি আছে ততটুকু কারেকশান করো, তার বাইরে কিন্তু কিছু নয়, তার বাইরে কিন্তু। এবার অনেকে সুন্দরী হতে চায়, কিভাবে? ধরো কেউ টোল পড়তে চায়, টোল ফেলতে চায়, তবে চিনটাকে কাটে না, মানে বলো না, লোকে ভয় পেয়ে যাবে। আগে হতো না, তুমি যেটা বলছো একদম, তুমি পড়াশোনা করে বলছো। তুমি একটা জিনিস তুমি শুনলে শান্তদ্বীপ, ইউ উইল বি রিয়েলি স্পেল বাউন্ড। হয়তো তুমি হাসবে এই পডকাস্টে। একটি পেশেন্ট আমাদের কাছে আসে কেরালা থেকে, প্রথমে আমার কাছে আসেনি, আমার জুনিয়রের কাছে এসেছিল। তো তার
নাকে যে গ্রাফটিংটা করা হয়েছে, আমরা তো আসল নাক কেমন ছিল বুঝতে পারছি না, সে যে ছবি দেখাচ্ছে সেটা থেকে বুঝতে পারছি কোনো প্রি অপারেটিভ এক্সরে নেই, কিছু নেই, হ্যাঁ এরকম একটা ব্যাপার, ঠিক মতো ওটি নোট নেই। তো সেখান থেকে তার প্রচণ্ড পুজ হয়ে গেছে নাকের মধ্যে, এবং যেটা গ্রাফ দেয়া হয়েছে সেটা রিজেক্ট হবে এরকম একটা অবস্থা। আমরা আগে তার ইনফেকশনটাকে কন্ট্রোল করলাম প্রথম সার্জারিতে, এবং আমি এটা আমার জুনিয়রদের এবং পেশেন্টের গার্জিয়ানকে বলেও দিয়েছিলাম, বাবার সঙ্গে এসেছিল মেয়েটি, তো আমি বলেই দিয়েছিলাম তোমার কিন্তু ইউ শুড নট ডু ফর এনি বিউটিফিকেশন রাইনোপ্লাস্টি বিকজ ইউর অরিজিনাল নোজ ইজ ভেরি নাইস। যখন আমি করলাম, মানে আমাদের উদ্দেশ্য এটা নয় পেশেন্টকে প্রভোগ করে সার্জারি করানো, আমাদের উদ্দেশ্য এটা ফর কারেকশন অফ দ্য ডিফর্মিটি অফ দ্য ফেস, যে মুখের বিকৃতিটুকু কারেকশন করুন। এরপরে আপনি যদি একটা মানে রূপলি পর্দায় নামতে চান তখন আমরা ভাববো, বাট এটা আপনার নিড বেসড কি না, এটা কি আপনার চাহিদার মধ্যে রয়েছে, আপনি কি করবেন এটা করে। তারপরে মেয়েটি আমাকে বলছে, আমার এখনও মনে আছে, আমি একটা এখানে নার্সিংহোমে আমি রাত্রিবেলা যখন রাউন্ড দিতে গেছিলাম, মেয়েটির চোখে জল, বলে ডক্টর ইউ আর অ্যান অ্যাস্ট্রোলজার। আমি বললাম নো। ইউ প্রেডিক্টেড মি, তুমি আমাকে প্রেডিক্ট করেছিলে যে আমার নাকের কোনো দ্বিতীয় সার্জারি দরকার নেই, তুমি যেটা ওটা বার করে দিয়েছো আমাকে, আমার নাক ভালো আছে। মানে এরপরে ওই পেশেন্ট আমাদের কেরালা থেকে, ওদের না কেরালার ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম, ওদের ইংলিশটাও আমি ঠিক বুঝতে পারি না, আমার কেরালির ছাত্র আছে, কেরালার ছাত্রী আছে, ও আমাকে ও বুঝে ব্যাপারটা, ওকে ও মধুশ্রী ও ডিল করে ব্যাপারটা। কিন্তু আমি যেটা আশ্চর্য হয়ে গেলাম যে মেয়েটির তো দরকার ছিল না রাইনোপ্লাস্টির, এই যে একটা কেরালা থেকে উড়ে আসা একটা এত যন্ত্রণা, এই ব্যাপার। আরেকটা কথা তোমাকে বলি, আমি যেটা না, এটা আমার মনে হয় আর একটা ভালো হয়েছে, কারণ এই যে নাকের যেটা দুর্গতি হয়ে গেছিল সেটা কিন্তু আপনি ঠিক করে দিলেন। হ্যাঁ, কিন্তু এটা তো হয়েছে, মানে করানো হয়েছে না, এটা তো দরকার ছিল না। হ্যাঁ, ওটাই দরকার ছিল না। আমার একটা বিদ্যা আমি অর্জন করেছি, আমার একটা ব্রহ্মাস্ত্র আমার পকেটে আছে, কিন্তু আমার যেখানে দরকার নেই সেখানে আমি ব্রহ্মাস্ত্র ইউজ করব কেন? এটা তো আমাকে, আমার ইন্ডিয়ান কালচার সেটা কি আমাকে শেখায় না, তাই তো? আচ্ছা, আরেকটা যেটা তুমি বললে আমাকে একটু আগে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন করছো তুমি, সেটা হচ্ছে যে এখান থেকে কেটে দেওয়া হয় কি না, মানে এক্সেসিভ চিন না বাবা, কাটলে এখান থেকে যদি কাটা হয় সেই তো কাটা দাগটা থাকবে তো। এখন যেটা হয় সবই এখন ছোট ছোট ব্যাপার, বড় বড় ব্যাপার নয়, মানে অ্যাপারচার যেটা হবে ছোট, ফ্রম ইনসাইড দ্য মাউথ, কেউ দেখতে পাবে না, সেখান থেকে আমরা মাইক্রোহোল করে সেখান থেকে ফ্যাটটা বার করা হয়, ফলে এক্সেসিভ ফ্যাটটা তোমার চলে গেল। এবার ফেস লিফটিংটা কি, হোয়াট ইজ ফেস লিফটিং? অনেক সময় 50-এর পর বা 40-এর পর মহিলাদের বা পুরুষদেরও এখন অত্যাধিক রেখা মুখের মধ্যে বা মুখটা ঝুলে পড়া, এই জিনিসগুলো বডির শৈথল্যের জন্য এগুলো দেখা দেয়, তখন স্কিনটাকে টাইট করা হয়। এটা অনেক কিছুর সাহায্যে করা হয়। এখন অত্যাধুনিক যন্ত্রপাতি আছে সেগুলো সাহায্যে করা হয়, যার সাহায্যে কোনো ব্যথা যন্ত্রণা রক্তপাত কিছু হয় না। আর একটা বিষয় যেটা হয়, অনেকের ছোট্ট একটা ইচ্ছা থাকে, সেটা হচ্ছে গালে টোল পড়া। শাহরুখ খানের প্রতি অনুযায়ী এটা ছেলেদেরও মেয়েদেরও। ওকে, আপনার ন্যাচারালি আছে, আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। তো মানে সেটা কিভাবে হয়, এর মাধ্যমে কি করা যায়? আমারও যেমন আছে, প্রীতি জিন্তারও আছে, তার মানে আমি তো প্রীতি জিন্তা নই, শাহরুখ খানের আছে, অবশ্যই করা যায়, প্রত্যেকটাই ভেতর থেকে। এখন না মানে টেকনোলজি অনেক ডেভেলপড, এখন মানে টোটাল ব্যাপারটাই অনেক ডেভেলপড। এখন টেকনোলজিটা নিড বেসড, মানে মানুষের ভালোর জন্য। মানুষ এখন এত ব্যস্ত, মানে ধরো তোমাকেই দেখো না, তুমি আমাকে বলেছো তোমার কালকেই শুটিং ছিল, তার আগের দিন শুটিং ছিল, খাবার টাইমও তুমি ঠিকমতো পাও না, তো তোমার স্বাদ হচ্ছে যে তুমি একটা কসমেটিক বিউটিফিকেশন করতে চাও, বা তোমার কোনো পরিচিত কেউ করাতে, তোমার কি 10 দিন বেডে শুয়ে থাকা সম্ভব? ইজ ইট ফিজিবল? নয়। তোমার সেটা করতে গিয়ে এক গাদা রক্ত বেরিয়ে গেল, বাইরে থেকে রক্ত আনা হলো, এটা কি ইজ ইট ফিজিবল? নয়। তোমার কি ইজ ইট ফিজিবল যে তোমার বিশাল ব্যথা হলো, তার জন্য ব্যথার ইঞ্জেকশন পুশ করা হলো, ইজ ইট ফিজিবল? নয়। তোমার কি এইটা ফিজিবল যে বাইরে থেকে একটা দাগ হয়ে গেল?
তা এইগুলো চিন্তা করেই আমি যাকে মানি, এপকার, ডক্টর এপকার অ্যান্ড নিগেল হান্ট, অ্যান্ড তার সঙ্গে আরেকজনকে মানি যেটা হচ্ছে কিম বার্টাল, ভিক্টর ট্যান অ্যান্ড ডক্টর রথম। এই যে নামগুলো বললাম, এখন এরা দে আর দ্য ফাদার অ্যান্ড মাদার অফ পেরেন্টস অফ ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, মুখের সমস্ত কিছু। এই চোখের মণিটা বাদ দিয়ে এবং চোখের সাদা অংশটা বাদ দিয়ে টোটাল এইটা আমাদের ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির মধ্যে পড়ে। চোখের মণিটা, চোখের মণি, চোখের সাদা অংশ, এইটুকু বাদ দিয়ে টোটালটা ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির মধ্যে পড়ে। আমি বিভিন্ন সময় তাদের ক্লাস করেছি, দেখেছি, তাদের সঙ্গে মিট করেছি, কারুর সঙ্গে অপারেশন থিয়েটারে থাকারও সৌভাগ্য হয়েছিল। আরেকজনের নাম বলবো পিটার সোয়ার্সউড, যার সঙ্গে আমার হায়দ্রাবাদে দেখা হয়েছে, কথা হয়েছে, ছবিও আছে। তো প্রত্যেকেরই একটা মত যে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি যারা হু আর দ্য ইনভেন্টার, তাদেরকে স্যালুট। বাট তখনকার সময় ছিল একরকম, তখন এটা ছিল রাজারাজদের সার্জারি, বিউটিফিকেশন। তখন তো আমাদের দেশে তো এটা লোকে ভাবতেই পারতো না, তাই না? হ্যাঁ, মানে যেটা ডেভেলপিং কান্ট্রি। কিন্তু এখন কিন্তু এটা তুমি বলতে পারো আমার হাত দিয়েই হোক আর আমার টিমের হাত দিয়েই হোক, এখন কিন্তু একটা চাষির মেয়ের হাতেও পৌঁছে গেছে, এখন কিন্তু একটা মধ্যবিত্ত মানুষের হাতেও পৌঁছে গেছে। আমি এই খরচাটা নিয়ে আসবো যে কত টাকা খরচা হয়, কিন্তু তার আগে একটা জিনিস আমি দেখেছি যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সার্জারির ক্ষেত্রে ফেল হয়। ওকে, সেটা হচ্ছে লিপ। একজনের সেই লিপগুলো এরকম ফুলে ফুলে যায়। তুমি কি এরকম আমার কোনো কেস দেখেছো? না, আমি জাস্ট বাইরে, আমরা তো হিরো হিরোইনদেরই দেখি, আমরা তো তাছাড়া নর্মাল মানুষদের কাউকে দেখি না। ওকে, তো সেক্ষেত্রে আমি বলছি এই যে লিপ যে সরু করে কারোর, ওকে, কারো একটু মোটাও করে হয়তো, আমি জানি না কি করে, আমি জানি না লিপের। প্রথমত বলুন লিপে কি সার্জারি হয় লিপের ক্ষেত্রে, আর এই ফেলটা কেন হয়? দেখো, ফেলটা যেটা হয়তো দুর্ভাগ্যবশত তোমরা যেটা মিডিয়ার লোকরা যেটা দেখছো, এটা এমন হাতে হয়তো পড়েছে বা তার সেই সার্জনের হয়তো এইটাই ফেলিওর হয়েছে। কিন্তু আমরা যেটা করি, আমরা প্রথমত লিপে বোটক্স মারি না, ওটাই বলছি, মানে ইনজেকশন দেওয়া হয়, ইনজেকশন ফিলার ম্যাটেরিয়াল দেওয়া হয়। লিপটাকে একটা স্প্যাগার্ট লিপের মতো, মানে একটা বালিশ, কোল বালিশের মতো লিপটাকে করে দেওয়া হয়। এগুলো কিন্তু আমরা করি না, আমাদের টাকা দিলেও করি না, যেটা আনএথিক্যাল। এমনও বলেছে পেশেন্ট, মানে আমি এখানে তোমাকে বলছি, আমার বলতে খুব খারাপ লাগছে, যে আমার বান্ধবীর ঠোঁটটা আপনি এমন করে দিন যাতে আমি কিস করে খুব মজা পাই, এরকম বলেছে। আমি বললাম আমি তার জন্য নই, একটা এথিক্স নিয়ে চলি এবং আমার ফ্যামিলি একটা ট্র্যাডিশন আছে। ফলে আমি এইগুলো, আমার বিদ্যাটাকে, যেটাকে আমি মন্দির মনে করি, আমার প্রতিষ্ঠানটাকে আমার কাছে মন্দির, এবং সেখানে প্রচুর মুসলমান পেশেন্টও আসেন, খ্রিস্টান পেশেন্টও আসে, বিদেশ থেকেও আসে, তুমি দেখেছো। তো সেখানে আমি এই ধরনের জিনিসগুলোই শুনি না, এবং সেখান থেকে আমি নিজেকে উইথড্র করে নিই। ফিলার লাগালে যেটা বলছেন আপনি ফুলে যায়, তাহলে বাড়তি ফলে কেন? ওটা কি ফেলিয়ার? তাহলে না, বাড়তি ফলে না, মোটা হয়ে যাচ্ছে ওটাই। এই যে কতটা ফিলার দেয়া হবে এবং ফিলারটার সাইড এফেক্ট কি, সেটা সম্বন্ধে আগে তোমাকে অবগত হতে হবে। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম হচ্ছে বোটক্স। এবার এটা সাইড এফেক্ট তুমি দেখো, যে কোনো বইতেই আছে, যে কোনো গুগলেও আছে, এটা একটা কার্সিনোজেনিক এজেন্ট। তা ওয়াই আই পারচেস কার্সিনোমা বাই ডিন্ট অফ মাই হার্ড অ্যান্ড মানি? আমি আমার কষ্ট করা পয়সা দিয়ে আমি কার্সিনোমা কিনবো কেন? হ্যাঁ, চেলিওপ্লাস্টি নো ডাউট অনেক রিসেন্ট ডেভেলপমেন্ট আছে যেটা আমরা করেছি। আমি কিছু নামও বলে দিই কেন আমরা করেছি বলছি, কারণ এটা এভিডেন্স ছাড়া তো পেশেন্ট, মানে দর্শকদের কাছে বোঝাটা অসুবিধা হয়ে যাবে। যেমন সৌমি সাহা, লিপটা অন্যরকম ছিল, আমরা সেটা করে দিয়েছি। পোকালা লক্ষ্মী দেবী, এই নামগুলো বলছি, হায়দ্রাবাদ থেকে এসছে, তার লিপ আমরা সুন্দরভাবে করে দিয়েছি। এই যে আরও অনেক পেশেন্ট আছে যাদের লিপটা খুব সুন্দরভাবে করা হয়েছে। এবার আমি বলি যে একটা হয় যেটা বললাম যে ফেলিয়ারের ফলে লিপটা মোটা হয়ে যাচ্ছে,
আর একটা হয় লিপটা সরু করে অনেকে সরু করে, হ্যাঁ। এই সরুটা মানে দুটোই বলুন আপনারা কিভাবে করেন, আর এই আলাদা আর একটা যেটা প্রসেস বলছেন ওটা কিভাবে, প্রথমে বলুন না আলাদাটা কিভাবে হয়। গতানুগতিক যেটা প্রসেস আছে সেটা হচ্ছে কেটে করা হয়। আচ্ছা, মানে মাংস হ্যাঁ, পুরো এখান থেকে লিপ যদি কারোর মোটা থাকে এখান থেকে করে, এখান থেকে যেটা লিপটা তো একটা তোমার ফ্যাট টিস্যু দিয়ে তৈরি, ভেতরটা এরিওলার টিস্যু, সেখান থেকে বার করে দেওয়া হয়, তারপরে স্টিচ করে দেওয়া হয়। তাহলে দাগ থাকে না যেটা আপনি বলছেন? অবশ্যই দাগ থাকে, কিন্তু বোঝা তো যায় না এই একটা না বোঝা যায় না, তাদের তো এইভাবে করা হয়নি। আমি সেটাই বলছি, আমি গতানুগতিক বলছি, আমি গতানুগতিক বলছি যে তারা হয়তো আমাদের মতোভাবেই করেছেন, অনেক অ্যাক্ট্রেস আমাদের কাছে এসেও করেছেন। আমি বলছিলাম যিনি একটা বই লিখছেন তার বায়োগ্রাফি, আফটার কমপ্লিশন অফ হার বায়োগ্রাফি আই মাস্ট শো ইউ দ্যাট বুক, কিন্তু যতক্ষণ উনি না বলছেন ততক্ষণ আমি কিছু বলবো না, তাই না? এবার এই লিপের ব্যাপারটা খুব মানে ফিশি ব্যাপার। কেন আমি বলছি তোমাকে, এই লিপ সার্জারি যদি ঠিকমতো না হয় সামনের দাঁত এক্সপোজ হয়ে যায়, আর লিপটাই কিন্তু ঢেকে রাখে। নাম্বার ওয়ান, লিপটা কি করছে তোমার দাঁতটাকে, ধরো তুমি মনে করো তোমার লিপটা নেই, তাহলে কি হচ্ছে, দাঁতটা ড্রাকুলার মতো বেরিয়ে থাকবে। নাম্বার ওয়ান, লিপ সার্জারি যদি ঠিকমতো না হয় আগে, তাই জন্য আমি বারবার বলছি আপনাদের কাছে, আপনারা এভিডেন্স দেখে এগোন। অ্যাট ফার্স্ট ইউ সি দ্য এভিডেন্সেস, প্রমাণ। ইজ দেয়ার এনি এভিডেন্স দ্যাট ইউ হ্যাভ ডান দ্য লিপ সার্জারি? ইউ টক টু দ্য ডক্টর, দরকার হলে তার কাছে 3বার কনসালটেশন করান। একটা কনসালটেশনে কোনো ডাক্তারের পক্ষে সব কিছু বলা সম্ভব হয়। লোকে ভাবে একবার কনসালটেশন করবো, এটা হচ্ছে জ্বরের রোগ। আমাদের কাজ হচ্ছে গাইড করা, অপারেশন না করেও গাইড করা। আপনার যে আমি সার্জারিটা করলাম না, সেটাও কিন্তু একটা গাইডেন্স। ওটা করলে বা অন্য জায়গায় এমনও হয়েছে পেশেন্ট অন্য জায়গা থেকে করে এসে বলেছে আপনি যা বলেছিলেন ঠিক, আমার লিপ আগে ভালো ছিল। আমি যে আমার গুরুত্বপূর্ণ ওপিনিয়ন দিলাম, আপনি ভাবছেন একটা কনসালটেশন ফিস লাগছে, 2টো লাগছে, এটা যে আমি সময়টা দিচ্ছি, আমার অভিজ্ঞতাটা যে বলছি আপনাকে যে আপনি সার্জারি করাবেন না, লিপ সার্জারি আপনার জন্য নয়, সেটা আমি দেখে বুঝছি, আমার 15 বছরের অভিজ্ঞতা থেকে বুঝছি। এটা এরকম নয় যে আমি হুট করে বলে দিলাম আপনি আমাকে ফিস দেবেন আমি আপনাকে সার্জারি করব, এটাই তো স্বাভাবিক। কিন্তু ওয়েন আই অ্যাম সেইং দ্যাট যে ইউ শুড নট রিকোয়ার এনি লিপ সার্জারি অর চেলিওপ্লাস্টি, কেন বলছি? কারণ আমি যেখানে বলছি না, তার মানে যেই এখানে করুক লোভে পড়ে, এটা আপনার ফেলিওর হবে, হতে বাধ্য। একটা জিনিস আমি জিজ্ঞেস করি এই বিষয়ে, আমি দেখেছি অনেক ইনস্টাগ্রামে এইগুলো বেশি হয় যে ধরুন লিপের ওটা একদিনের জন্যই, লিপটাকে একটু ফোলানোর জন্য একটু লঙ্কা টঙ্কা মেখে নেয় ঠোঁটে, এটা ফুলে গেল, দিয়ে পার্টিতে চলে গেল। আমি বলছি এর সাইড এফেক্ট কি কি আছে এইসব? যে জ্বলবে প্রচন্ড। হ্যাঁ জ্বলবে তো, ওটা তাছাড়া সেটাও সহ্য করে নেয়। হ্যাঁ সেটা সহ্য করে নেয়, ওই কিছুক্ষণের জন্য হয়তো দেখতে সুন্দর লাগছে। শোনো আমি একটা বলি, আমাদের স্কিনে আছে যে আমাদের স্কিনের যে এই যে চামড়াটা, এটার 5টা লেয়ার, আর লিপের ভেতরের যে চামড়াটা সেটার হচ্ছে 4টে লেয়ার। এই 5টা লেয়ার আর যে এই 4টে লেয়ার বললাম, ওখান থেকে তো তোমার উঠে যাচ্ছে লেয়ারগুলো। ওখান থেকে যেহেতু উঠে যাচ্ছে লেয়ারগুলো, সেক্ষেত্রে তোমার একটা ইরিটেশন হচ্ছেই। এই ইরিটেশনটা যদি বেশি হয় বা এই ফ্রিকশনটা, এই যে জ্বালা করাটা, এখান থেকে ইরিটেশন হচ্ছে, এটা যদি বেশি হয় সেক্ষেত্রে আলসার হতে পারে। আচ্ছা, এনি ফ্রিকশন, এনি ইরিটেশন ক্যান কজ দ্য আলসার, এখান দিয়ে আবার ক্যান্সার চলে ভবিষ্যতে। তা আমার এগুলো করার কি দরকার আমি তো বুঝতে পারছি না। কারণ আমার ঠোঁটে লঙ্কা মেখে বেরোনোর এগুলো কি প্রয়োজন? তার থেকে যদি আমি আগে ভাববো যে সত্যিই কি আমার লিপ সার্জারিটা দরকার, বারবার নিজেকে জিজ্ঞেস করব, একটা কাগজে লিখে ফেলবো যে ইয়েস অর নো, ইজ ইট রিকোয়ার্ড আর নট। যদি ইয়েস হয়, আমি তখন এমন একজন চিকিৎসককে, আমার বাড়ির থেকে দূরেও হতে পারে বা কাছেও হতে পারে, কারণ এটা লিপের ব্যাপার, চুজ করব যিনি এই কাজটায় করেছেন পারদর্শী। আমি তার এভিডেন্স দেখব। আমি বারবার এটা কেন জোর দিচ্ছি, আমরা যে ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাই, আমার কাছে যে আসতে হবে তার কোনো মানে নেই। একটা এভিডেন্সের কি হয় ব্যাপারটা, এটা চিকিৎসকদেরও অনেক কম সময় লাগে, কারণ অনেকটাই জেনে এসছে সে। নাহলে তো আবার গোড়া থেকে স্টার্ট করতে হবে। সাবজেক্টটা তো বিশাল বড়, এর কোনো সমুদ্র, এর কোনো শেষ নেই, বুঝতে পারলে? ফলে তাকে আগে এভিডেন্সের উপর বেস করে, এই যে তুমি যে বললে যে যদি বড় লিফ হয় সেক্ষেত্রে কি করে, এখান থেকে কেটে এরিওলার টিস্যু বার করে দেয়।
আবার স্টিচ করে দেয়। আমরা কি করি, আমরা ভেতরে মাইক্রোহোল করি, মাইক্রোহোল করে লেজারের সাহায্যে ওটা করা হয়। এটা কি মুখের ভেতরে পুরোটা ভেতরে, বাইরে কিছু নয়, যাতে দেখা না যায়, একদম যাতে দেখা না যায়। এমনকি তোমাকে আমি বলছি, ধরো কারোর অরবিট ফ্র্যাকচার হলো, অরবিট আমার একটা খুব মানে আদরের সাবজেক্ট আর কি, অরবিট ফ্র্যাকচার। তোমাকে আমি দেখিয়েওছি সেই মেয়েটার, আরেকটি ভদ্রলোকের অরবিট ফ্র্যাকচার মোটামুটি মানে মাসে 10-12টা করে করি আর কি। সেক্ষেত্রে আমরা যাতে দেখা না যায় দাগটা, সেক্ষেত্রে আমরা সাবকনজাংটিভাল ইনসিশন দিই এই ভেতর থেকে, এই নিচ থেকে দিয়ে ভেতর থেকে কাজ করি। এখন সার্জেন কে কত বড় বা কে কত দক্ষ, সার্জারিটা পুরো ম্যাজিক একটা, ইটস এ ম্যাজিক। আমি তোমাকে ইনসিশন দেবো, অপারেশন করবো, অথচ তুমি বুঝতে পারবে না। দ্যাট ইজ কল্ড হিডেন ইনসিশন, লুক্কায়িত ইনসিশন, লুক্কায়িত কাজ, মানে তুমি বুঝতেই পারবে না তোমার শরীরে আছে। ধরো সাপোজ আমি একটা তোমাকে কথা বলছি, ধরো সাপোজ তোমার একটা আক্কেল দাঁত আছে, আক্কেল দাঁতটা তোমার এখান থেকে বেরোচ্ছে। বেশিরভাগ সময় কি হয়, অনেকে এখন যা ইউজ হয় কেটে প্রচণ্ডভাবে হাড় রিমুভ করে যেটা করা হয়, আমরা যেটা করি সম্পূর্ণ সফট টিস্যু, হার্ড টিস্যু, লেজার ইউজ করে করি, যাতে লোকে মানে করার পরে ঠিক তার পরের মুহূর্তেই যাতে তোমার মতো পডকাস্ট করতে পারে বা ফুটবল খেলতে পারে। আর আক্কেল দাঁত মানে তো তুমি জানোই, আক্কেল দাঁত মানে ছিল অন্তত 2-3 দিন বেড রিটেন হয়ে আগে পড়ে থাকতে হতো। এটাই ডিফারেন্স দুটোর মধ্যে। এবার আসি, আপনি একটা বলেছিলেন যে কোনো একটা মাওবাদী না কাকে কি মুখটুক চেঞ্জ করে দিয়েছিলেন, তারপর আপনার কাছে আমাকে জেলে ঢোকাবে দেখতে পাচ্ছি না, ব্যাপারটা তা নয়। 2010 সালে সম্ভবত ঘটনা, মাওবাদী জানলে, আমি একটা রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করেছি, ভারতবর্ষকে আমি আমার নিজের থেকে বেশি ভালোবাসি, ওই তেরাঙ্গা পতাকাটাকে মানে স্যালুট জানাই সবসময়। আমি তো প্রথমে বুঝতে পারিনি যে তিনি একজন আল কায়দার জঙ্গি। আমার কাছে কর্পোরেট সেক্টরে এসছে, আমি অপারেশন করে দিয়েছি। এবার তার পরের দিন দেখলাম টাইমস অফ ইন্ডিয়ার ফ্রন্ট পেজে। আচ্ছা, আমার বাড়ির মহিলারা ভয় পেয়ে গেছে, হ্যাঁ, এবং তাদের ছবি দিয়ে, বিফোর আফটার ছবি দিয়ে, আচ্ছা, স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গেছে। তারপরে তো তখন ছিলেন হচ্ছে গৌতম মোহন চক্রবর্তী, পুলিশ কমিশনার, ভেরি জেন্টেল পারসন, এবং স্পেশাল টাস্ক ফোর্সে ছিলেন হচ্ছে রাজীব কুমার। ওনারা দুজন ডাকলেন, দেখি আমাকে দেখে হাসছে, বলছে আপনার বয়স কত, কবে ডাক্তার হলেন? তখন মানে 2010 সালে। আমি বললাম 5 বছর করছি, এই আমার ডিগ্রি। না, আমি আপনার ডিগ্রি নিয়ে আমাদের বলার কিছু নেই, আমাদের অনেক কলিগও আছে আপনার পেশেন্ট, আপনি তো আক্কেল দাঁতটাত ভালোই তোলেন, কিন্তু আপনি এরকম মানে আমাদেরকে মানে এমন ট্র্যাপে ফেলে দিয়েছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের গুতাচ্ছে, এরকম ব্যাপার। আমি তো এটা জেনে শুনে কিছু করিনি। আমার যেটা হয়েছে যে একজন পেশেন্ট এসছে, তার চোয়ালে ডিফর্মিটি ছিল, আমি ডিফর্মিটি কারেকশন করেছি, এবং পুলিশের তদন্তের জন্য তার যা যা কাগজপত্র আপনি চাইবেন আমি নিশ্চয়ই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তখন ওরা বললো বাহ। তো তারপরেই গৌতম মোহন চক্রবর্তী আমাকে 2টো অপারেশন আমাকে রেফার করেন। একটি মেয়ে হচ্ছে অ্যাডিলেডে থাকেন, তখনকার পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী। তো ওনারা খুব স্যাটিসফাইড অপারেশনের পরে। তবে তোমরা যেটা মিডিয়ার লোকরা যেটা বলো যে সিটি ডগ গেট বাংলা হেল্প বাংলা গুনস টু গেট নিউ পেশেন্ট, না, সিটি ডগরা কেউ, আমার যেটা বিশ্বাস যে কোনো রেজিস্টার্ড ডক্টর এরকম কোনো ক্রিমিনালকে, কেউ ক্রিমিনাল মানে সে হতেই পারে, তার কোনো ক্রিমিনাল কেস হয় সেটা বলছি না, আমি বলছি এরকমভাবে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংগতির দিকে যারা চ্যালেঞ্জ করে, তাদেরকে ফেস চেঞ্জ করে কেউ পুলিশের হাত থেকে লুকাবে না। এবং এরপরে তো আরও অনেক জায়গায় হয়েছে, বিপি আনন্দে যেমন আমার লাইভ দেখানো হয়েছে অপারেশন, মানে রূপ সার্জারি, মানুষের মুখটা বদলের ব্যাপার। এবার যদি ধরো চিন্তা করো, ধরো তোমার কাছে একজন কোনো কেউ এসে বলে যাচ্ছে তার একটা প্রফেশন, হয়তো সাপোজ সে একজন কোনো একটা প্রফেশনে আছে, কিন্তু তার পার্সোনাল লাইফে সে উগ্রপন্থী না সে কি, তুমি সেটা বুঝবে কি করে? আমি তো টাইমস অফ ইন্ডিয়া দেখে মানে পুরো হতচকিত হয়ে গেছি, যেখানে আমার কোনো ইন্টারভিউ নেই, কিছু না, হ্যাঁ, হঠাৎ করে দেখছি আরে এরা তো হ্যাঁ আমার পেশেন্ট, ইয়েস দে আর মাই পেশেন্ট, অথচ তাদের মুখ এটাও আবার লিখেছে যে, তুমি তো দেখেছো টাইমস অফ ইন্ডিয়াটা, যে খুব সুন্দরভাবে মুখ চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না পুলিশও মুরগি হয়ে গেছে, ওদের ইংলিশে লিখেছে যে পুলিশ মেকিং দ্য ফুল টু দ্য পুলিশ। বাট থিং ইজ লাইক দ্যাট, 10 বছর আগে 12 বছর আগে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা ছিল, মানে ইন্টেলিজেন্স বলছি, এখন আমরা আরও বেশি সংঘবদ্ধ। কি, আমরা আগে পেশেন্টের পুরো হিস্ট্রিটা নিয়ে নেওয়া হয়, একটা টিম কাজ করে,
পুরো হিস্ট্রি দেয় পেশেন্ট, এবং তাকে আমি পরিষ্কার এরকম জিজ্ঞেস করি যে দেখুন আমি একবার এরকমভাবে একটা ধাক্কা খেয়েছিলাম ক্রিমিনালের মুখ অপারেশন করে, আপনার এরকম কোনো ক্রিমিনাল কেস টেস নেই? মহিলাদের এরকম করি না, মহিলারা ধরো কোনো ছেলে পেলে আসলো বা এরকম, তাদেরকে বেশি বলা হয়। বেশিরভাগই তো মহিলারাও আসেন, তবে ছেলেরাও কিন্তু আজকাল পিছিয়ে নেই কসমেটিক সার্জারিতে, ছেলেরাও কিন্তু এটা হয়েছে। আরেকটা ঘটনা তুমি ক্রিমিনাল বললে বলে আমার মনে পড়ে গেল, আরেকটা ঘটনা, সেটা পুলিশই রেফার করেছিল, একটা বুলেট ইঞ্জুরি কেস। এটা হচ্ছে আমার জীবনে মনে থাকবে, ওই একটা আমার জীবনের একটা মেমোরেবল থিং। আরেকটা হচ্ছে বুলেট ইঞ্জুরি কেস, সেটা হচ্ছে একটা বুলেট, এই জায়গাটায় একটা বুলেটের পার্ট, মানে বুলেটটা গিয়ে কোথাও একটা ধাক্কা খেয়েছে, তার পার্ট, মানে বুলেটটার কোনো পার্ট বা কোনো একটা বোমের কোনো পার্ট হতে পারে, সেটা এই জায়গাটায়। এবার এখান থেকে যাচ্ছে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তার পেছনেই হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন। তুমি যদি ওটা উঠিয়ে দাও তোমার কিন্তু ব্লিডিং বন্ধ হবে না। ভালো করে বোঝো শান্তদীপ, সব ফেটে গেছে কারণ এখান থেকে পুরো ওখান থেকে পাস হচ্ছে, ব্রেনে সাপ্লাই হচ্ছে, পেশেন্টকে বাঁচাতে হবে ফর উইটনেস ইন দ্য কোর্ট। কিভাবে করব? কিছুই না। এই যে তোমার এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা যাচ্ছে, ওটাকে আগে এদিক থেকে ক্লিপ করে ওটাকে ব্লাড সাপ্লাইটা ওই জায়গাটায় সাময়িকভাবে বন্ধ, দুদিকে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি দুটো আছে, করে ওখান থেকে ওটাকে বার করে সুন্দরভাবে স্টিচ করে দেয়া, ফলে পেশেন্ট কিন্তু বেঁচে গেছে। এবং এটা অনেকেই এই ব্যাপারটাকে প্রেস করেছে, যে আগে যাকে ডাকা হয়েছিল আমার আগে, তিনি বলেছিলেন যে এটা লাইফ রিস্ক হতে পারে, বা সত্যিই লাইফ রিস্ক হতে পারে। নো ডাউট ইটস এ চ্যালেঞ্জিং কেস ইন মাই লাইফ। মানে যেটা টুকরো একটা ফরেন বডি, এই এক্সটার্নাল ক্যারোটিড এই ট্রায়াঙ্গেলের ভেতরে ঢুকে আছে, যে কেউ ওখানে যদি যেই তুলবে ওখানে কিন্তু ব্লিডিং বন্ধ হবে না। তাহলে কি আমাকে আগে দুদিকে ক্ল্যাম্পিং করে আগে ওখান থেকে যে ব্লাড সাপ্লাই সেটাকে বন্ধ করে তারপরে ওখানে ভালো করে স্টিচ করে তারপরে খুলে দেয়া, এটা কিন্তু একটা মেমোরেবল সার্জারি। আরেকটা যেটা বলতে পারো একটা চ্যালেঞ্জিং কেস, ফ্র্যাকচার যেটা দেখালাম আমি, যেটা বিধাননগর পুলিশ কমিশনারের থেকে আমাকে সার্টিফাই করেছে, প্রায় 8-9 টুকরো, মানে পুরো মুখের কিছু ছিল না। মানে তোমরা এই চ্যানেলে ওই ছবিটা যদি দেখাতে পারবে কিনা আমি জানি না, যদি তুমি দেখাতে চাও তো দেখাতে পারো। মানে মুখে তুমি কিছু দেখতে পারবে না আর কি, এসব সব চোখটোক উল্টে গেছিলো। সেখান থেকে পুরো ওর অপারেশনের পরের এক্সরেটা, ওর নিজের হাড়ের থেকে আমার বসানো বোন প্লেটের সংখ্যা বেশি। আচ্ছা, আমরা যেটা জোড়া দিই সেটা একটা বোন প্লেট আর স্ক্রু এর সাহায্যে, টাইটেনিয়াম বোন প্লেট থাকে, টাইটেনিয়ামের বোন প্লেট এবং স্ক্রু। সেখানে আমার টোটাল লেগেছিল সারা মুখে 36 বোন প্লেট। আচ্ছা, এবং স্ক্রু লেগেছিল প্রায় 100টার উপর। মানে পুরো চোয়ালটাই আমার হাতে তৈরি। তার মানে বুঝতে পারছো যে পেশেন্ট এখন ভালো আছে, আবার বাইক চলছে। আমি সবসময় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গেই এটা বলি যে সেফ ড্রাইভ সেভ লাইফ। যখন আপনারা বাইক চালাবেন সবসময় হেলমেট পরে নেবেন, যখন আপনি গাড়ি চালাবেন সিট বেল্টটা ইউজ করবেন। হ্যাঁ, কারণ আমি নাম না করেই বলছি, এই সিট বেল্ট থাকার জন্যই কিন্তু অনেক রাজনৈতিক নেতা বেঁচে গেছেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে। সিট বেল্টটা যদি ঠিকমতো বাঁধা ছিল তার জন্যই, বা এয়ারব্যাগ ছিল তার জন্যই, সেটা যদি না থাকতো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যেত। সেই কোয়েশ্চেনটাও ছিল, যাই হোক আর যাচ্ছি না ওদের। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো এই পার্টটা, খুব অন্যরকম হলো। একরকমভাবে আমরা শুরু করেছিলাম, একরকমভাবে শেষ করলাম, বাট মানুষ আশা করছি অনেক কিছু জানলো কসমেটিক সার্জারি আমি যদি বলি সেটা নিয়ে, আর কিভাবে মানুষ নিজের লাইফটাকে আরও বেটার করতে পারবে জাস্ট কিছু জিনিস পাল্টে নিজের মুখের, এবং সেটা পেইনলেস ব্লাডলেস, আর নিজের কনফিডেন্টটাও বাড়াতে পারবে, কনফিডেন্সটা বাড়াতে পারবে। তবে একটা কথা আমি লাস্টে বলবো, তোমার মাধ্যমে তোমার যারা ফ্যান ফলোয়ার আছে, যারা ভিউয়ার্স আছে, সবসময় এভিডেন্স দেখে তারপরে নিজের হার্ড অ্যান্ড মানি খরচা করবেন। একদম এরকম না অ্যাডভার্টাইজমেন্ট দেখে নয় বা কিছু, কারণ এই লাইনে অ্যাডভার্টাইজমেন্ট হয় না। তোমার যে কোনো একটা বাড়ির অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, তোমার একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, সব কিছুর হতে পারে, কিন্তু স্পেসিফিক্যালি মেডিকেল লাইনের অ্যাডভার্টাইজমেন্ট হয় না। এখানে এভিডেন্স হয়, এভিডেন্স বেসড, রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড নিড বেসড। এই তিনটে ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট শান্তদীপ, যেটা পডকাস্ট চ্যানেল কেন কোনো মিডিয়াতেও এখনো পর্যন্ত কেউ বলেনি। যেটা হচ্ছে এভিডেন্স বেসডটা কি, প্রমাণ, রেজাল্ট ওরিয়েন্টেড কি, ওই থিওরি অনুযায়ী চললে আমি রেজাল্টটা পাবোই, কারণ টোটালটাই কম্পিউটারাইজড। আর নিড বেসড কি,
আমার 10টা প্রবলেম আছে, আমার দরকার 2টো প্রবলেম সলভ করার, দ্যাট ইজ কল নিড বেসড অ্যান্ড দ্যাট বেসড অন দ্য কাউন্সেলিং। ফলে এটা টোটাল অঙ্কতে 1+1=2 হবে, কোনো দিন 3 হবে না। ফলে ফেলিওরের কোনো জায়গা নেই। অন্যান্য জায়গায় তুমি যে বলছো যে লিপ সার্জারিতে ফেলিওর হয়, অনলি ফর দ্যাট থিং, দিস ইজ নট কন্ট্রোলড বাই দ্য কম্পিউটার অ্যান্ড আওয়ার টোটাল সিস্টেম ইজ কম্পিউটার কন্ট্রোলড, দ্যাটস ওয়াই। আপনি বলছিলেন আপনাদের অ্যাকুরেসি 99.9। তো থ্যাংক ইউ। আমরা এরপর আর একটা টপিক নিয়ে বসবো। খুবই ভালো লাগলো। একটা ব্রেক নিই, তারপর আপনার নেক্সট টপিকে ঢুকছি। থ্যাংক ইউ।